আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আপনারা আমাদেরকে সবাই জয়েন হওয়ার জন্য সময় দিয়েছেন, সেজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আজকের এই ওয়ার্কশপের হোস্ট হিসাবে আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। আমি প্রথমেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সেই সাথে জুলাই অভ্যুত্থানের সকল আহত এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শুরু করতে চাচ্ছি। এছাড়াও আমাদের দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে আহ, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহমর্মিতা রেখে আজকের এই নেক্সাস অফ উইথ প্রোগ্রামটি ফার্স্ট ওয়ার্কশপ শুরু করছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত নেক্সাস অফ উইথ আইডিয়া ইনোভেশন কম্পিটিশন রেডি টু স্টাডি প্রেজেন্ট প্রোগ্রামের অংশগ্রহণকারী সকল টিম টিম লিডার এবং সেই সাথে সকল টিম মেম্বারদেরকে রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের নানা ক্লান্তিকালীন সময় পার করে দীর্ঘ একটা পথ নেক্সাস অফ উইথ প্রোগ্রাম এর সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটা দীর্ঘ সময় পার করে নেক্সাস অফ উইথ আইডিয়া ইনোভেশন কম্পিটিশন প্রোগ্রামটি শুরু করতে পেরে আমরা রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব খুবই আনন্দিত। এবং আপনারা এতদিন ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত নেক্সাস অফ উইথ আইডিয়া ইনোভেশন কম্পিটিশনের ফার্স্ট ওয়ার্কশপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট ও নেক্সাস অফ উইথ প্রোগ্রামের সম্মানিত কনভেনার সাব্বির রহমান। সাব্বির রহমান, আপনাকে নেক্সাস অফ উইথ প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন। সেই সাথে আমাদের সাথে আরো যারা যুক্ত থাকছেন, রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ও নেক্সাস অফ উইথ প্রোগ্রামের সম্মানিত কন- সম্মানিত প্রোগ্রাম সেক্রেটারি ফাইজুর রহমান, রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সম্মানিত হেড অফ অপারেশন এবং নেক্সাস অফ উইথ প্রোগ্রামের অর্গানাইজিং মেম্বার ওমর ফারুক সরকার, রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সম্মানিত হেড অফ আইটি ও নেক্সাস অফ উইথ প্রোগ্রামের অর্গানাইজিং মেম্বার সৌরভ শিকদার এবং রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট ও নেক্সাস অফ উইথ প্রোগ্রামের অর্গানাইজিং মেম্বার হিসাবে আমি মোহাম্মদ সাকিব আল হাসান আপনাদের সঙ্গে যুক্ত থাকব। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ও অর্গানাইজিং মেম্বার সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এটা একটু আপনারা মেসেজে রেসপন্স করলে মনে হয় ভালো হতো। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও নেক্সাস অফ উইথ ভাই, প্রোগ্রাম। আপনার কথা আস্তে আস্তে আসছে। সাউন্ড খুবই আস্তে আস্তে আসছে। জি ধন্যবাদ, আমি জোরে বলার ট্রাই করতেছি। এছাড়াও আজকের নেক্সাস অফ উইথ ফার্স্ট ওয়ার্কশপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের
সম্মানিত অ্যাডভাইজার এবং প্রশান্ত কুমার পোদ্দার স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, রবীন্দ্র ইউনিভার্সিটি। আজকের এই রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত নেক্সাস অফ উইথ প্রোগ্রামের সম্মানিত গেস্ট এবং নেক্সাস অফ উইথ প্রোগ্রামের ফার্স্ট রাউন্ডের ওয়ার্কশপের সম্মানিত ট্রেনার হিসাবে আপনাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং যুক্ত আছেন জয় চৌধুরী, টেরিটরি সেলস ম্যানেজার, রেক্সিট ভেঙ্কিজার এবং ফর্মার ভাইস প্রেসিডেন্ট, জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। আজকের এই নেক্সাস অফ উইথ প্রোগ্রামের ট্রেনার হিসাবে যুক্ত থাকার জন্য জয় চৌধুরী, আপনাকে রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত নেক্সাস অফ উইথ প্রোগ্রামে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট এবং নেক্সাস অফ উইথ প্রোগ্রামের সম্মানিত কনভেনার সাব্বির রহমানকে অনুরোধ করছি আপনি শুভেচ্ছা বিনিময় করতেন। সাব্বির রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ সাকিউল হাসান। আমি স্পষ্টই আপনার কথা শুনছিলাম এবং আপনার চমৎকার চমৎকার উপস্থাপনা আমাকে মুগ্ধ করছিল। যাই হোক, সকলকেই অভিনন্দন আজকের এই রাত্রিকালীন ওয়ার্কশপে। আর সবাইকে আমি আর কথা দীর্ঘায়িত করছি না, রাত দীর্ঘ হচ্ছে। আর যেহেতু জুম মিটিং একটু সময় নির্দিষ্ট থাকে, তো আমি বেশি কথা বলছি না। আমি সকলের প্রতি সম্মান জানাচ্ছি এবং সকলকেই অভিনন্দন জানাচ্ছি যেন আপনারা খুব ভালোভাবে এখানে পার্টিসিপেট করতে পারেন এবং সকলের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা যেন সকলেই একটা বিজয় ছিনিয়ে নিতে পারেন। আর বেশি কিছু কথা বলবো না, আমি নিজেও খুব এক্সাইটেড কারণ আমাদের সাথে যে ট্রেনার হিসেবে আছেন আমি তাকে অনেক আগে থেকেই ফলো করি। যখন উনি ছাত্র অবস্থায় ছিলেন, এখন তো তিনি জব সেক্টরে আছেন। আমি আশা করছি আজকের এই ওয়ার্কশপ থেকে আমি অনেক অনেক বেশি শিখতে পারবো। আমি একদম পুরোপুরি খাতা কলম নিয়ে বসে রয়েছি। আমি সকল আমার জুনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো। আই মিন, নিজের পরিচয় যদি দেই, আমি যেহেতু এমবিএ স্টুডেন্ট, তো আমার আশা করি যেখানে এখানে যারা আছে আন্ডার গ্রাজুয়েট উইদাউট আওয়ার অ্যাডভাইজার স্যার, তো সেই জায়গা থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং সেশনটি অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। তো দ্যাটস ইট, সাকিব, ইউ ক্যান কন্টিনিউ। থ্যাংক ইউ। ধন্যবাদ সাব্বির রহমান আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন এবং সেই সাথে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আমি আপনার সঙ্গে কথার সঙ্গে একটু যুক্ত করে বলতে চাই, আমরা যতদূর জানতে পেরেছি যে জয় আহ, চৌধুরী উনি একজন চমৎকার পার্সন এবং উনি এর আগেও জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন এবং অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ। সেই সাথে উনি রেক্সিট ভেঙ্কিজার বাংলাদেশ পিএলসির সঙ্গে যুক্ত আছেন। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখবো এবং শিখতে পারবো বলে আশা করছি। সেজন্য আহ, আমি এখন জয় চৌধুরী, আমাদের সম্মানিত ট্রেনার আজকের ওয়ার্কশপে, তাকে আমন্ত্রণ জানাবো সকলের উদ্দেশ্যে একটা সঠিক যুক্তিমূলক আহ, আলোচনা করার জন্য এবং এই নেক্সাস অফ উইথ প্রোগ্রামের সকল দিক নির্দেশনা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যে কিভাবে একটা আইডিয়েশন কম্পিটিশন হবে এবং আহ, এই কম্পিটিশনে সবার করণীয় কি, কিভাবে তারা আরো অনেক ভালো করতে পারে এবং আপনার মূল্যবান সব আইডিয়া গুলো আমাদের সাথে শেয়ার করবেন। জয় চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, I can hear you. Am I audible to you or visible? আপনি It is প্রোগ্রামটি well. শুরু করতে পারেন। Okay, so I would like to ensure that যে আমি একদম লাউড এন্ড ক্লিয়ার কিনা, সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা। জি, আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমার মনে হয় যে সবাই আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। Thank you. Thanks a lot. Thanks a lot. So it's already 9:25 p.m. It's already night. So good night, everyone, and thank you,
Sakib Al Hassan for your nice introduction, and thank you Sabir, and thank you RUBC for inviting me. So, and thanks to all participants for being here. So I'm really glad to see you there. And আমি বলতে চাই যে যারা এখানে উপস্থিত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই জন্য যে আজকে ফ্রাইডেতে আসলে আমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি এবং বাইরে কোথাও আউটিং এ যাই, হয়তো পছন্দের কোনো মুভি দেখি, বাট এই সময় এসে আসলে একটা ওয়েবিনার বা ওয়ার্কশপে জয়েন দিয়ে আবার কারো বকবকানি শোনা আমার ক্ষেত্রে আসলে হয় না। আমি জানি না আসলে পার্টিসিপেন্টদের ক্ষেত্রে কেমন হবে, আই ডোন্ট নো। ওই একজন হ্যান্ড রাইজ করছে, এক্স্যাক্টলি। তো আসলে নাইট টাইমে এসে তাও আবার ফ্রাইডেতে অনেক কথাবার্তা শোনা, জ্ঞান আহরণ করা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। তো এই এই জায়গা থেকে সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এক্সপেক্ট করব ধৈর্য নিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো, বাট আমি ট্রাই করব আমার জায়গা থেকে যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি শেষ করার জন্য, যত শর্ট টাইমে পসিবল। কারণ আমি বিলিভ করি যে এখানে যারা আছে, ইউ গাইজ আর অল আর ক্রিয়েটিভ মাইন্ড এন্ড এনাফ স্মার্ট। তো ওভাবে অনেক কিছু যে আহ শিখাইতে হবে বা বুঝাইতে হবে এরকম না। আমি বিলিভ করি যে খুব সংক্ষেপেই বললেই সবাই এটা ক্যাচ করতে পারবে, আই বিলিভ। সো ক্যান আই কন্টিনিউ, সাকিব? আমি কি শুরু করতে পারি? অ্যান্ড পার্টিসিপেন্টদের মতামত জানতে চাই, আমরা কি শুরু করতে পারি? জি ভাই, আমরা 9টা থেকে জয়েন হয়েছি, তো আমার মনে হয় যে শুরু করাই ভালো হয়। হ্যাঁ, অলরেডি 9:30 বেজে গেছে, সো লেটস গো। আমার ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে দিছে। দিস ইজ জয় চৌধুরী, আই এম ফ্রম Rakit Bank is a Bangladesh PLC. I have been currently playing there as a territory sales manager. So আমি রাজশাহীতেই আছি, রাজশাহী টেরিটরিটাই দেখি। আর আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে, এবং জগন্নাথ ইউনিভার্সিটি ক্লাবের সাথে 5 ইয়ার্স ছিলাম। সো ওই থ্রোতে সবগুলো ইউনিভার্সিটি ক্লাব এবং সবগুলো ইউনিভার্সিটি যারা প্রমিনেন্ট লিডার্স আছে মোটামুটি সবার সাথে কমিউনিকেটেড। এবং এখানে যারা আছো আশা করি সবাই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসো, এবং কোনো না কোনো ভাবে কারোর সাথে পরিচিত আছে এবং পরিচয় হবে আজকের পর আরো বেশি, সেটা এক্সপেক্ট করব। সো কথা না বাড়িয়ে আমি একটু যাব হচ্ছে স্লাইডটা শেয়ার করি, ভিজিবল হয় কিনা আমাকে একটু এনশিওর করবা সবাই। আর আমি এক্সপেক্ট করব সবাই এনগেজ থাকার জন্য, আমিও ট্রাই করব সবাইকে এনগেজ রাখার জন্য। অনেক বেশি কোয়েশ্চেন করব আমি সবাইকে, এবং আমি এক্সপেক্ট করব সবাই আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করবে। তো ইটস লাইক হচ্ছে একটা ফ্র্যাঙ্কলি ডিসকাশন হবে, ফ্র্যাঙ্কলি আমরা জানবো আসলে কি করতে পারি। সো ওইরকম অর্গানাইজড একদম যে আমরা টিচারদের কাছ থেকে যেভাবে শিখি বা জানি ওইরকম কিছু না, এটা জাস্ট আইডিয়া শেয়ার। আমি যা জানি, আমি যা শিখছি তা শেয়ার করব। এবং আমি অলওয়েজ নিজেকে ইন্ট্রোডিউস করতে ভালোবাসি এজ এ লার্নার, নট এ ট্রেনার, নট এ জাজ। তো আমি কোনো জায়গায় জাজ করতে গেলে আমি তখন বলি যে ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, আই এম ইউর জাজ। জাস্ট আমি তোমাকে সিনিয়র মনে করো, তোমার সিনিয়র হিসেবে তোমাকে সাজেশন দিচ্ছি, জাস্ট ইভ্যালুয়েট করতেছি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ মাইন্ড, দ্যাটস ইট। ওকে, আচ্ছা। স্লাইড কি ভিজিবল সবার কাছে? জি ভাই, এক স্লাইড দেখা যাচ্ছে। ওকে, একটু টেক্সট করি, টেক্সটে কি কি আছে। ইয়েস, স্লাইড দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ফর এনশিওরিং। আচ্ছা, আমি একটু স্লাইডে যাওয়ার আগে, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, তো আমরা একটু কিছু শুনি, দেখি শোনা যায় কিনা একটু দেখি, জাস্ট 30 সেকেন্ডস। Slide is freezing.
Okay, so slide is showing us it's loading. দেখি টেক্সটে কে কি লিখলো। Wow, wow. Friday night vibe. Yes, yes, yes. So Friday হচ্ছে ভালো টাইম স্পেন্ড করার সময়। সো এই ক্ষেত্রে আসলে এত বেশি শিখাটা আমি প্রেফার করি না। এটা যদি লার্ন উইথ ফান হয় ওটা আমি আরো বেশি প্রেফার করি। সো ট্রাই করলাম শুরুতে একটা কিছু শুনে নিজের মধ্যে আরো বেশি প্রফুল্লতা বাড়ানো যায় কিনা। সো দেখতেছি সবাই এনগেজ, তো দেখি আমরা কিছু শিখতে পারি কিনা। আজকে ক্লাস রেকর্ডেড থাকবে কিনা করে বললাম, পরবর্তী ক্লাসে রেকর্ড দেওয়া হবে কিনা। সো টিম জি, আমাদের পুরো সেশনটি রেকর্ডেড থাকবে, এবং যারা মিস করেছেন এবং মিস করেননি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আপনাদেরকে পুরো রেকর্ডটা প্রোভাইড করবো। Okay, okay, okay. Thank you. Thanks a lot, team. So, Ja, আসসালামু আলাইকুম। Walaikum Assalam. অ্যাকচুয়ালি আমার টিমমেট হচ্ছে অনেকক্ষণ ধরে জয়েন করার ট্রাই করতেছে, বাট সামহাউ বের হয়ে যাচ্ছে, মানে ইটস আ প্রবলেম, মানে ওনার নেট ঠিক আছে বাট করে দিচ্ছে। So team, please communicate with him or her. আমাদের Help him. আমাদের একটা শর্ট লিংক দেওয়া হয়েছে, যেটার কারণে মনে হচ্ছে যে একটু জয়েন হতে সমস্যা হচ্ছে। আমরা ডেসক্রিপশন বক্সে ফুল লিংক দিয়ে দিচ্ছি, আশা করি যে ওটা দেখে আপনি আপনার টিম মেম্বারকে জয়েন করাতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। So, okay, moving the next slide. Okay. এখানে দেখা যাচ্ছে কিছু একটা, আমি সবার থেকে টেক্সট চাই দেখি, অথবা কেউ আনমিউট করে বলতে পারি এখানে আমরা কি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, what actually visible to us. তালা, দেখি কার ক্রিয়েটিভ মাইন্ড কতটুকু, দেখি যে কত ক্রিয়েটিভ ভাবে থিঙ্ক করতে পারে জিনিসটাকে নিয়ে। লক উইদাউট কে, ট্রু। অনেকগুলো কমেন্ট চাই, অনেকগুলো কমেন্ট। লক করা কিছু, আনলকিং নিউ আইডিয়া, সাইবার সিকিউরিটি, এনক্রিপশন, লক, লক। ওয়াও, অ্যামেজিং। আইডিয়া লক, সিকিউরিটি। আমাদের চিন্তা, আইডিয়া, ক্রিয়েটিভ বলতে চাই। আচ্ছা, আর কেউ মনে হয় আমাকে ডিরেক্টলি মেসেজ দিচ্ছে, সো এটা এভরিওয়ান করে নেন, মেসেজটা শুধু আমার কাছে ভিজিবল হচ্ছে। মেবি এটা মাহবুল আলম। ওকে, shining light on the locker, it means that bright future in unlocking. Nice, nice. আমি বলেছিলাম এখানে যারা আছে সবাই enough smart, enough creative, that's why you guys are here. You guys are come here to compete and to participate this idea competition. So that's why you guys are enough creative. Okay, অনেকগুলো শুনলাম। সো হ্যাঁ, এখন একটা জিনিস আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে কোন ভিউতে দেখতেছি, বা আমি কিভাবে নিচ্ছি জিনিসটাকে এবং কিভাবে এটাকে প্রেজেন্ট করতেছি, কত ক্রিয়েটিভ ওয়েতে। সেখানে কেউ বলছে তালা, কেউ বলছে সাইবার সিকিউরিটি, কেউ বলছে এনক্রিপশন, হতে পারে এটা সবকিছুর একটা সম্মিলিত কিছু একটা। তো আমি এখন কোয়েশ্চেন করব, এই তালাটা আমি উইথাউট কি, I would like to unlock this lock without a key. So is it possible? Is there any solution? Is there any idea, any process? Please, anybody can share. Unmute yourself. We will applause for you. Or you can raise your hand. আমি কয়জন রেজ করছে হ্যান্ড দেখতে পাচ্ছি না, প্লিজ টিম আমাকে একটু হেল্প করো। তারা হ্যান্ড রেজ করতেছে, এটা কিভাবে আনলক করা যায় বলবে, তাকে আনমিউট করতে বলো। আমাদেরকে হ্যান্ড রাইজ করেছিলেন মাহবুবুল আলম। একজন, আর কেউ নাই? যে একটা তালা কিভাবে আমরা উইথাউট কি এটা আনলক করতে পারি। টেক্সটে মনে কিছু লিখতেছে কেউ। ইয়েস, দ্যাট মিন্স হ্যাকিং, ক্রিয়েটিভ দিয়ে হ্যাক। I want to hear your voice, guys. Please, anybody.
Joy Kormokar, raise your hand, please. Please unmute yourself. Assalamu alaikum. Walaikum assalam. Uh, How are you? Sorry, How are you? I'm fine. And you? Yeah, I'm doing great. So please, you can share your thoughts. I can unlock the locker without keys. I thought I can be break the lock. Otherwise, Okay, you can break কি দিয়ে break করবা? What's the method? anything. Anything. Okay. ভেঙে ফেলে তালা কেটে ফেলবো, blast the lock, break the security, idea creation করে। আরেকজন হচ্ছে মুবদিউল হাসান মাজিদ, প্লিজ আনমিউট ইউরসেলফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে মুবদিল হাসান মাজিদ, রাজশাহী ইউনিভার্সিটি থেকে বলছি। আর আমি ক্রিয়েটিভিটি দিয়ে এটা লকটাকে আনলক করার জন্য ট্রাই করব। ক্রিয়েটিভিটি তো অনেক কিছু আছে, একজন যে ভেঙে ফেলবে এটা একটা ক্রিয়েটিভিটি। আমার কাছে এখন কোনো চাবি নাই, আমাকে এটা ভাঙতে হবে, আদারওয়াইজ চাবি ছাড়া খোলা সম্ভব না। এটা হয় এসিড দিয়ে ব্লাস্ট করতে হবে, বোমা দিয়ে ব্লাস্ট করতে হবে, অথবা হচ্ছে হাতুড়ি দিয়ে ভেঙে করতে হবে। এভরি আইডিয়া ইজ ক্রিয়েটিভ। তো আমি যা শুনতে চাচ্ছি, কার কি ক্রিয়েটিভিটি, যে কি দিয়ে ইজিলি এটা ব্রেক করা পসিবল। আমি আমরা একটা আমার ক্রিয়েটিভিটি এমন একটা আইডিয়া দেবো যে আইডিয়াটা আসলে আপনার ওই বম বা ভেঙে ফেলার মতো একটা স্ট্রং কাজ করবে। ওই টাইপের কিছু একটা মানে বম, আপনি যেটা বলেন বম বা ওয়ান কাইন্ড অফ ভেঙে ফেলা বা ব্রেকিং করা, এই যে আপনার হচ্ছে যে আমি ক্রিয়েটিভিটি এরকম একটা আইডিয়া দেবো যেটা হচ্ছে আপনাকে ওই লকটা ওই বম ওয়ান কাইন্ড বমের মতো কাজ করবে। বা আমরা যে জেনারেলি ভেঙে মানে একটা তালা ভাঙতে আমরা যেসব জিনিস ইউজ করি ওয়ান কাইন্ড ওই টাইপের কিছু হয়ে কাজ করবে আর কি। Okay, I am getting some funny solution from Choiti Gupta. Am I right? Safety pin দিয়ে উনি তালাটা ভেঙে ফেলবে বা খুলে ফেলবে। Is it possible? Choiti Gupta, please, can you share your idea? Creating a new key, জাদু করব। Oh, fine. জাদু করেই তালা ভেঙে ফেলবে। Great. So lots of ideas here. So আমি বুঝাতে চাচ্ছি, যখন আমরা টিমে কাজ করব, এই ধরনের কোয়েশ্চেন করব, বিভিন্ন ধরনের সলিউশন আসবে। যখন কেউ জাদু করবে, কেউ সেফটি পিন দিয়ে খুলবে, কেউ এসিড দিয়ে, কেউ ব্লাস্ট করে, কেউ ভেঙে, লটস অফ আইডিয়ার মধ্যে যখন আমি একটা আইডিয়াকে চুজ করব, that should be feasible, that should be eco-friendly, that should be profitable, that should be কি বলা যায়, মানে এটা ভালো কিছুর জন্য হওয়া উচিত আইডিয়াটা। আমি যখন বোমা মারি, হয়তো বোমা ইম্প্যাক্টটা আমার উপর পড়তে পারে, বা আশেপাশে এরিয়াগুলোতে বোমার ইম্প্যাক্ট করতে পারে। হ্যাঁ, সো আমি যে ভাঙতে যাই, এই তালাটা যে ভাঙতে যা সাউন্ড ক্রিয়েট হতে পারে, সাউন্ড ক্রিয়েট হলে পাশের লোকজনের কিন্তু সমস্যা হতে পারে, বা পাশের লোকজন আবার বলতে পারে এত সাউন্ড তো নিতে পারতেছি না। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলতে পারে, বাট এটার সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন হইতে পারে আমার মতে, যেটা এসিড দিয়ে, উইথাউট এনি সাউন্ড, উইথাউট এনি কাইন্ড অফ ইম্প্যাক্ট, জাস্ট এসিড দিলে তালাটাতে খুলে যায়, এরকম কিছু এসিড পাওয়া যায়। এবং আমরা এখানে যে জিনিসটা আনলক করবো সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে। দ্যাটস আমরা যেহেতু এখানে আসি আনলক দ্য ক্রিয়েটিভিটি, সো আমাদের কি হচ্ছে ক্রিয়েটিভিটি। সো যখন আমি কোনো একটা প্রবলেমের বিভিন্ন সলিউশন নিয়ে হাজির হব, প্রত্যেকটা আইডিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভ, বাট ক্রিয়েটিভের মধ্যে কোনটা ফিজিবল, কোনটা সাস্টেইনেবল, এটা আমাকে এনশিওর করতে হবে, তখন আইডিয়াটা হচ্ছে অ্যাকসেপ্ট করা যায়। আমরা সবাই আইডিয়া দিচ্ছি, প্রত্যেকটা নতুন আইডিয়া হচ্ছে, প্রত্যেকটা ক্রিয়েটিভ, বাট ক্রিয়েটিভিটির মধ্যেও যে ফিজিবিলিটি আছে এটা আমাকে এনশিওর করতে হবে। তো আজকে পুরো সেশন জুড়ে আমরা এটাই শিখবো যে ক্রিয়েটিভ আইডিয়া গুলোকে কিভাবে ফিজিবল করা যায়, কিভাবে ইফেক্টিভ ওয়েতে প্রেজেন্ট করা যায়। যাক, আমি সবার এত পরিমাণ এনগেজমেন্ট দেখে রিয়েলি হ্যাপি ফর ইউ, রিয়েলি। দুঃখিত, আমার মাইক সমস্যার কারণে টেক্সট করলাম, এটা যেহেতু সাইবার রিলেটেড, তাই এটা সিস্টেম কোনো বাগ আছে কিনা, যদি কোনো ফাঁক ফোকর দিয়ে সিস্টেম ক্র্যাক করতে পারি কিনা, যদি পসিবল হয় তাহলে ঢুকে যাবো। ওয়াও, দ্যাটস গ্রেট। I think the lock refers to my brain, so I can break the lock, open my brain by creativity or new thinking.
Great. Okay, so moving to the next slide. All right. What actually we are going to discuss? Here will be discuss some topics. These are what an idea competition is, what creativity is, discover versus innovation, how creativity helps to generate idea innovation, tactics to generate creative idea, tools for unlocking creativity, and how to evaluate the idea is creative or not, how to present your idea. So these topics will be very helpful for you, and I think these topics are very effective to generate an idea and to make ensure that it's feasible and to presentable to your judges and your audiences. So moving to the next slide. Okay. So প্রথমে আমরা জানবো idea competition কি. It's very simple. We know that idea competition is organized by an selected organization or any kind of company or any non-volunteer organization, maybe anything. আমরা idea competition বাংলাদেশে অনেকগুলো দেখি, যেমন ইউনিলিভারের ওরা যখন মেম্বার ম্যানেজমেন্ট ট্রেনি বা টিএসএম রিক্রুট করে ওরা একটা কম্পিটিশন করে। বাংলালিং এর একটা আছে ইনোভেটিভ, মেবি ইনোভেট 4 নাকি 5 আমি ছিলাম। তারপর হচ্ছে ব্র্যাকেট ব্যাংকিজার আমাদেরও একটা করে। নওসাদ ইউনিভার্সিটি ওদের বিভিন্ন ক্লাবগুলো আইডিয়া কম্পিটিশন বা কেস কম্পিটিশন গুলো করে, এবং বিভিন্ন ইউনিভার্সিটির ক্লাবগুলো কিন্তু এই ধরনের কম্পিটিশন গুলো করে থাকে। সো হোয়াটস অ্যান আইডিয়া কম্পিটিশন? অ্যান আইডিয়া কম্পিটিশন ইজ এ কন্টেস্ট অর ইভেন্ট where individuals or teams invited to present innovative ideas or solution to specific problems, challenges or themes. It can be anything. এটা কোন একটা প্রবলেম দিয়ে দিল, এটা একটা সলিউশন চাচ্ছে, অথবা কোন একটা সিচুয়েশন দিয়ে দিল, এটার মধ্যে কি ফাইন্ডিংস আছে এটা জানতে চাচ্ছে, অথবা একটা কোন সিনারিও দিল, যে সিনারিও থেকে আমি প্রবলেম ফাইন্ড আউট করে আমাকে একটা সলিউশন দিতে হতে পারে। সো দিটস এন আইডিয়া কম্পিটিশন। এবং আইডিয়া কম্পিটিশনটা কিভাবে হয়? অনেকগুলো টিম পার্টিসিপেট করে, টিমগুলো নিজ নিজ আইডিয়াগুলো প্রেজেন্ট করে, এবং প্রেজেন্ট করার পর ওগুলো থেকে সর্ট আউট করে বেস্ট আইডিয়াগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসি, দেন এগুলো ইভ্যালুয়েট করার পর হচ্ছে আমরা প্রেজেন্টেশনের জন্য সিলেক্টেড করি, তারা প্রেজেন্টেশন দেয়, জাজরা জাজ করে, দেন একটা আইডিয়া কম্পিটিশন শেষ হয় এবং উইনার থাকে এখানে। তো আইডিয়া কম্পিটিশনে আমরা আইডিয়া দিতে যাই, এর চেয়ে বেশি যে জিনিসটা করি সেটা হচ্ছে লার্নিং, আমরা শিখতে যাই। উইনার তো হবেই, ক্লাসের তো টপার একজন থাকবে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট বাকি স্টুডেন্টরা খারাপ। তো আইডিয়া কম্পিটিশনে যারা আসছে এখানে সবাই হচ্ছে কম্পিটিটিভ এবং সবাই হচ্ছে ক্যাপেবল। তো আইডিয়া কম্পিটিশনে যারা পার্টিসিপেট করতে আসছো, আমি বলবো এখানে শিখার জন্য পার্সপেক্টিভটা থাকবে এবং পারসেপশনটা থাকবে, আমি শিখতে আসি। We come here for learning and we explore myself and we will innovate myself and we will enhance my skills. এটাই পার্সপেক্টিভ হওয়া উচিত। এটা যদি থাকে তাহলে যদি আমার সবকিছু খাপে খাপ মিলে আমি হচ্ছে অবশ্যই উইনার হতে পারবো। দ্যাটস ইট। সো উইনার যে হবে অবশ্যই তাকে কংগ্রেচুলেশনস, আর যে হবে না তাকে বলবো নেক্সট, কখনো হাল ছাড়া যাবে না। একটা কম্পিটিশনের গোল থাকে হচ্ছে কি, ক্রিয়েটিভ থিঙ্কারদের এনকারেজ করা এবং প্রবলেম সলভিং একটা আইডিয়া নিয়ে আসা, এবং টেকনোলজি, বিজনেস, সোশ্যাল ইস্যু, সাস্টেনেবিলিটি এনশিওর করা হচ্ছে একটা আইডিয়া কম্পিটিশনের উদ্দেশ্য। তো আমি বলবো আইডিয়া কম্পিটিশনের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্লাবকে এক জায়গায় কি করা, কোলাবোরেট করা, এক জায়গায় নিয়ে এসে এবং এক জায়গায় হচ্ছে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা। এটাই আমার মনে হয়, এই নেটওয়ার্কিং এর মাধ্যমে একজন আরেকজনকে চিনে, একজন আরেকজনকে জানে, এবং একজনের আইডিয়া আরেকজন শিখে, এইভাবে হচ্ছে লার্নিং প্রসেসটা একজনের থেকে আরেকজনের মধ্যে যায়। It's an idea competition from my side. Okay, moving to the next slide. What is creativity? Okay, so creativity কি হতে পারে? So দেখি creativity কি। Creativity is the ability to generate novel, useful ideas by thinking outside the box. So you know that what's the meaning outside the box? Outside the box meaning হচ্ছে আমরা যা জানি, যা সবাই জানে, সেটা হচ্ছে বক্সের মধ্যে আছে, এবং যেটা এখনো ক্রিয়েট করা হয় নাই ওটার বাইরে গিয়ে, বক্সের বাইরে গিয়ে চিন্তা করে নতুন কিছু ইনোভেশন করাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তো আমাদের সবার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, অলরেডি আমি প্রমাণ করলাম সবাইকে, ইউ গাইজ আর এনাফ ক্রিয়েটিভ, এনাফ স্মার্ট, কারণ প্রত্যেকে সলিউশন দিচ্ছে এবং প্রত্যেকের আইডিয়া হচ্ছে ক্রিয়েটিভ। বাট এটা ফিজিবল কিনা এটা হচ্ছে পরের জাজমেন্ট, বাট আমি আইডিয়া দিতে পারি, আমার যে আইডিয়া জেনারেট করার যে ক্যাপাবিলিটি আছে, দিস ক্রিয়েটিভিটি এন্ড দিস মাই ক্যাপাবিলিটি এন্ড দ্যাটস ইউর ক্যাপাবিলিটি। সো দ্যাটস ইট। ওকে, মুভিং দ্য নেক্সট পয়েন্ট, মিথ ভার্সেস রিয়েলিটি। আমরা এখন একটা গেম খেলবো। গেম বলতে এটা জাস্ট বলতে হবে এই টপিকটা মিথ নাকি রিয়েলিটি। অনেকগুলো কমেন্ট পাবো এখন,
অনেকগুলো কমন, সো গাইস বি রেডি, কোশ্চেন ইজ হিয়ার। ওকে, এখানে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে, অনলি a few people are naturally creative, and second point is showing creativity is a skill that everyone can cultivate. So now let me confirm which one myth and which one reality. আমরা প্রথমটাকে ধরি এ, প্রথম শেষেরটাকে ধরি বি, সো আমরা আনসার দিব এ অথবা বি। দেখি অনেকগুলো আনসার পাবো, এ অথবা বি। বি, ফার্স্ট মিথ বি, এ মিথ বি রিয়েল, এ মিথ বি রিয়েলিটি। Okay, okay, second one is real. Wow, wow. What an engagement, guys. Applause for you all. Lots of answer. Great, 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 going great. Continue. আমি বাকিদের সবার আনসার চাই, 108জন আছি আমরা, সবাই এখানে রিপ্লাই দিব। আমি আশা করতেছি সবাই রাইট আনসার দিচ্ছে। Wow, that's great. That's great. ওকে, আমরা এবার স্টপ করি, সেটা হচ্ছে আমরা সবাই নিজেদের জন্য তালি দিব, নিজেরাই নিজেদের জন্য তালি দিব। তালি দেওয়ার জন্য অপশন আছে না? মেবি আছে, সাকিব আছে এখানে, এটা ভার্চুয়ালি এটা অ্যাপ্লজ দেওয়ার যে এটা আমি আমার দিক থেকে পাচ্ছি না যদিও। মানে রিয়াক্ট দিতে পারবে। হ্যাঁ, সবাই কি দিচ্ছে? সবাই নিজেদের জন্য একটা করতালি দিই, সবাই দিন, নিজের জন্য দিব, নিজের জন্য তালি দেব, যেহেতু রাইট ইজ রাইট, মানে আনসারটা সবারই রাইট হয়েছে। সো প্লিজ এটা একটা স্ক্রিনশট নাও সাকিব, নিজেদের জন্য তালি দিচ্ছি আমরা সবাই। ডান, স্ক্রিনশট। ইয়েস। ওকে, ফ্যান্টাস্টিক জব, ফ্যান্টাস্টিক জব, গুড। রিয়েক্টটা টেক্সটে আসতেছে, অ্যাপ্রোচ দেওয়ার মানে একটা সিস্টেম ছিল, যেভাবে হ্যান্ড রাইজ করতেছে ওখান থেকে তো সম্ভবত ইয়ে করা যায়। তো ওকে, নো ইস্যু, দ্যাটস গেট। সো লেটস সি দ্য আনসার। Yes, 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 you guys are right. You guys are right. Only a few people are naturally creative. It's a myth, and creativity is a skill that everyone can cultivate. Is the reality. So that's a fact. That means you guys are enough capable to cultivate your creativity, to show your creativity, to build up your creativity. You guys are enough capable. So just believe you are capable, you are creative, then you can create any kind of creative idea. Whatever the feasible, whatever the it's feasible or not, or it's effective or not, whatever. But you can generate your idea. You can be creative because reality shows that creativity is a skill that everyone can cultivate. Everyone. Okay, moving to the next slide. Discover versus innovation. So you know that what's the discover, what's the innovation. So question answer ke dibe from you guys, anybody? Discover versus innovation. Mohammad Rakibul Moment raised hand. Please unmute yourself, bhaiya. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। ডিসকভার জিনিসটা হচ্ছে যে কোনো কিছু আগে থেকে ছিল, যেটা হিডেন ছিল, আমি সেই জিনিসটাকে খুঁজে বের করলাম, টু ফাইন্ড আউট সামথিং হুইচ ওয়াজ এক্সিস্টিং। আর ইনোভেশন হচ্ছে কমপ্লিটলি নিউ কোনো কিছু, যেটা কেউ কখনো আগে ভাবেনি, যেটা আগে ছিলই না, সেই জিনিসটা আমার ইনোভেশন। মানে আগে ছিলই না এটা, মানে এটা কেউ কল্পনাই করে না হতে পারে। হ্যাঁ। ওকে, আর কেউ? হাবিবুর রহমান, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্লিজ। ভাই ডিসকভার হচ্ছে প্রকৃত প্রদত্ত, মানে যেটা হচ্ছে মানে প্রকৃতি থেকে মানে খুঁজে পাওয়া হয়েছে বা আগে থেকে ছিল। আর ইনোভেশন হচ্ছে যেটা আছে কিন্তু হচ্ছে মানে কেউ এখনো ফুলফিল করতে পারে নাই।
ওকে, নেক্সট। ভাই ডিসকভার হচ্ছে যে ছিল, আমি খুঁজে পাইছি, আর ইনোভেশন সামথিং নিউ যেটা আমি ক্রিয়েট করছি এমন কিছু আর কি। ওকে, আর কেউ? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই the exact definition of discover is to find, to get, or something to learn about new things, I think. And the definition of innovation is that something is visible. I want to improve this from older to new something. Okay, great. Lots of answer I have. Thank you everyone. So answer ভুল হোক রাইট হোক অবশ্যই we should participate. তো আমরা এখানে শিখতে আসছি, সবাই দেখি আনসার কি বলে। So discovery is the act of finding something that already exists but was previously unknown and unrecognized. So discoveries reveal something new about the world, about the nature, about the universe. So what's the example? এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছি, কি মনে হয় এটা কে? Newton. That's great answer. So Newton yes, sitting under a tree, and some apples are falling from the sky or from the tree. it's kind of tree. Okay, so falling down from the tree. Okay, so উনি কি আবিষ্কার করছে দেখি? বলবিদ্যা সূত্র। Yes, gravity by আইজ্যাক নিউটন। তো এখানে যারা সায়েন্সের আছে তারা হয়তো ভাবছে এই নিউটনের উপরে যদি আপেলটা না পড়তো তাহলে হয়তো এতটুকু আবিষ্কার আসতো না, আমাদেরও এত বেশি পড়ালেখা করা লাগতো না, অনেকটুকু চাপ কমে যেত। I guess those guys are from science background, right? Okay, সো এখানে যে ডিসকভারিটা সে করলো এটা আসলে আননোন ছিল, বাট এটা পৃথিবীতে ছিল, বাট উনি এটা আবিষ্কার করছে, এটা আগে ছিল না। ডিসকভার হতে যেটা আগে ছিল না, একদম নিউ। হ্যাঁ, আর ইনোভেশন কি বলে? Innovation involves applying knowledge, discoveries, or invention to develop products, process, ideas that add value or solve problems. This kind of innovation. So discovery হচ্ছে একদম নতুন, যেটা আগে কখনো আবিষ্কার হয় নাই, এবং ওই ডিসকভারির পর ওটাকে যখন আমরা নতুন কোন একটা ধাঁচে নিয়ে যাব, বা গ্র্যাভিটি থেকে নতুন কোনো কিছু আমি নিয়ে যাব সেম ফর্মুলা থেকে এটার মডিফাই করে, তখন এটা হবে ইনোভেশন। যখন বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করে তখন তারা কিন্তু ভাল্ব ছিল না, দ্যাট মিনস দিস ইজ দ্য ডিসকভার। যখন ভাল্ব থেকে আমরা অন্য ধরনের ভাল্ব পাচ্ছি, এলইডি লাইট বা অন্য আদার্স যেগুলো নতুন ধরনের লাইট আসতেছে, সবগুলো হচ্ছে ইনোভেশন। বাট আইডিয়া এবং হচ্ছে ক্রিয়েশন যেটা মেইন জায়গা হয়েছে সেটা হচ্ছে ডিসকভার। তো এই ক্ষেত্রে আমরা স্মার্টফোন বলতে পারি, স্মার্টফোন কিন্তু ইনোভেশন, দ্যাট নট ডিসকভার। ডিসকভার কি ছিল? কি টেলিফোন, যখন আমরা কথা বলতাম, হ্যাঁ, সো এটা ছিল ডিসকভার। এরপর যখন টেলিফোনকে আমরা বিভিন্ন রূপ দিয়েছি, স্মার্টফোনে নিয়ে আসি, এটা হচ্ছে ইনোভেশন। ইলেকট্রিক কার, শুরুতে কিন্তু ইলেকট্রিক কার হয় নাই, আমরা কিন্তু চলতাম অন্য কিছু দিয়ে, ঠেলা গাড়ি দিয়ে, এরপর চাকা আসে, এরপর চাকার গাড়ি শুরু হয়, এরপর রেল আসে, এরপর একটা থেকে এইগুলো হচ্ছে ইনোভেশন এন্ড সো অন। ওকে, ইউ গাইজ আর ক্লোজ টু দ্য কারেক্ট আনসার, হোয়াটএভার, সো গ্রেট। Okay, that means, so what for are we actually running now? আমরা কিসের জন্য দৌড়ছি? ডিসকভার নাকি ইনোভেশন? ইনোভেশন। এই যে সবাই আনমিউট করে কথা বলতেছে, এটা অনেক বেশি ভালো লাগতেছে শুনতে, আমার টেক্সট এসেছে, টেক্সট গুলো গিয়ে দেখতে হচ্ছে, সো একসাথে আমরা আনমিউট করে বলতে পারি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রাইট আনসার। Yeah, we are going for innovation. Okay, so we should focus on symptoms or problem. আমাদের কিসের উপর ফোকাস করা উচিত, সিম্পটম নাকি প্রবলেম? যদি আমরা ইনোভেট করতে প্রবলেম ভাই, প্রবলেম। ডেফিনেটলি প্রবলেম, রাইট অ্যান্সার, গ্রেট অ্যান্সার। সো ধরি আমরা করোনা হলো, কারো করোনা হলে কি হয়? জ্বর হয়, গলা ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়ে যায়, তারপর শরীরে কি বলে ছোট ছোট অনেক কিছুই দেখা যায়, অনেকগুলো সিমটমস দেখা যায়, দ্যাটস আর দ্য সিমটমস। তখন আমি যদি জ্বরের ওষুধ খাই বা জ্বর কমানোর জন্য ওষুধ খাই বা ঘাড় ব্যথা কমানোর জন্য ওষুধ খাই, তাহলে কিন্তু করোনা কমবে না। প্রবলেমটা কি? করোনা। আমাকে ওষুধ খেতে হবে কিসের জন্য? করোনার জন্য। করোনার যে ডোজ আছে বা এটার প্রতিষেধক যেটা আছে সেটা আমাকে খেতে হবে। আমি যদি জ্বরের জন্য ওষুধ খাই বা সর্দির জন্য ওষুধ খাই বা ঘাড় ব্যথার ওষুধ খাই, তখন আমার করোনা কমবে না, আমাকে কমাইতে হবে করোনা। বাট আবার যদি শুধু জ্বর হয় তখন আমাকে জ্বরের ওষুধ খেতে হবে। তখন জ্বর কিন্তু ওটার সিমটমটা কিন্তু অন্য কিছু না, এটা গায়ে
আমার তাপমাত্রা বেড়ে যাবে, দ্যাটস ইট। তো এটার জন্য একটা ওষুধ আছে। যখন করোনা আসবে তখন কিন্তু জ্বর, ঘাড় ব্যথা, অন্যান্য জিনিস সিমটমস, আমি সিমটমস যদি ফোকাস করি আমি কোনো সলিউশন পাবো না, আমাকে ফোকাস করতে হবে প্রবলেম। বাট আমরা যখন আইডিয়া কম্পিটিশনে যাই, আমাদের যখন একটা বিশাল বড় একটা কেস দেওয়া হয়, আমরা কিন্তু ফোকাস করে ফেলি বিশেষ ক্ষেত্রে সিমটমস এর, কারণ সিমটমস থাকে অনেকগুলা, আমরা ওগুলোকে প্রবলেম মনে করে ফেলি, কিন্তু প্রবলেম থাকে সর্বোচ্চ 2 থেকে 3টা হাইয়েস্ট, এর বেশি প্রবলেম থাকে না। বাকি সবগুলো যা থাকে সব হচ্ছে সিমটমস। তো অ্যাকচুয়ালি আমরা একটা ফান বা একটা মিমস বলতে পারি, এটা যদি দেখি অ্যাকচুয়ালি হোয়াট উই লুক, অ্যাকচুয়ালি উই ডু ইন কম্পিটিশন, আমরা কিন্তু প্রবলেম হাতে রেখে সিমটমস এর দিকে ফোকাস করি, রাইট? একটা ডাব বা নারকেল বললে ভালো হতো। আচ্ছা, সো কোনো হাসির রিয়েক্ট দেখতে পাচ্ছি না, সবাই কেউ মনে হয় হাসতেছে না, সবাই মনে হয় কষ্টে বা দুঃখে আছে। পিকটা সুন্দর। প্রফেশনাল জায়গায় তো তাই হাসাহাসি হচ্ছে না। ওকে, মুভিং তো আমাদের কিন্তু প্রবলেম হাতের মধ্যে রেখে সিমটমসে ফোকাস করতে, কিন্তু প্রবলেম যে আমাদের শেষ করে দিবে আমরা ওদিকে ফোকাস করতেছি না। ওকে, মুভিং টু দ্য নেক্সট স্লাইড। হাউ ক্রিয়েটিভিটি হেল্পস টু জেনারেট আইডিয়া অর ইনোভেশন। সো এখানে আমি 3টা পয়েন্ট নিয়ে আসছি, বাট জেনারেট করার জন্য, ইনোভেটিভ আইডিয়া জেনারেট করার জন্য লটস অফ টেকটিক্স, লটস অফ প্রসেস, লটস অফ কি বলা যায়, যারা হচ্ছে বিশেষজ্ঞদের অনেক মতামত রয়েছে, বাট আমি 3টা জিনিসটা খুব করে ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে ব্রেকিং ফ্রি ফ্রম কনভেনশনাল থিঙ্কিং। আমাদের যতগুলো ইনোভেশন হয়েছে দেখা যাবে এটা অতীতে ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। দ্যাট মিনস আমরা যদি উবার এর পাঠাওয়ার কথা বলি, আমরা কখনো ভাবি না যে আমরা বাসায় বসে আমাদের গাড়িকে কল দিব, গাড়ি আমাদের বাসার সামনে এসে পড়বে এবং আমি ঘরে বসে নেগোশিয়েট করতে পারবো যে আমার এত টাকা ভাড়াতে কোন গাড়িটা আমাকে এই স্থানে পৌঁছে দিবে। এটা কিন্তু কখনো ছিল না। বাট আমরা আগে কিভাবে যেতাম, রাস্তায় যেতাম বা যেখানে হচ্ছে বাস স্ট্যান্ড থাকে ওখানে যেতাম, ওখান থেকে হচ্ছে গাড়ি করে বা রিক্সা করে আমার গন্তব্যে পৌঁছাতাম। দ্যাট ওয়াজ দ্য কনভেনশনাল থিঙ্কিং বা কনভেনশনাল প্রসেস। বাট এটাকে ব্রেক করে যখন উবার এবং পাঠাও নতুন সলিউশন নিয়ে আসলো যে আপনি বাসায় বসে হচ্ছে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন, বা আপনার ওই দূরত্ব যাওয়ার জন্য কত টাকা ভাড়া হবে এটা আপনি বাসায় বসে জেনে যাচ্ছেন, দ্যাটস দ্য ক্রিয়েটিভ আইডিয়া, দ্যাটস দ্য ইনোভেশন, এন্ড দে হ্যাভ প্রুফ দ্যাট দিস ইজ দ্য ফিজিবল, দিস ইজ দ্য ইফেক্টিভ, দ্যাটস ওয়াই ইটস ক্রিয়েটিভ। এটাকে ক্রিয়েটিভিটিও বলা যায়, এটাকে ইনোভেশন বলা যায়। বাট ক্রিয়েটিভিটি থেকে কিন্তু ইনোভেশন আসে, বাট আমাকে ক্রিয়েটিভ হতে হবে, ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে হবে, দেন এটা ইনোভেশন হিসেবে আমি স্বীকৃতি পাবো। বাট আগে ক্রিয়েটিভিটি আনতে হবে। ক্রিয়েটিভিটি আনার জন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রবলেমের উপর ফোকাস করতে হবে। আমি একটা জিনিস সবসময় বলি, ক্রিয়েটিভিটির জন্য কোন জিনিস সবসময় বেশি ফোকাস করলে ইজিলি ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করা পসিবল, সেটা হচ্ছে পি, অনলি ফর পি, প্রবলেম। যত বেশি প্রবলেম সর্ট আউট করা যাবে তত বেশি সলিউশনের জন্য আমি আমি থিঙ্কিং করতে পারবো, যত বেশি প্রবলেম ফাইন্ড আউট করতে পারবো তত বেশি আমি সলিউশন বের করতে পারবো। আমি যদি প্রবলেমে ফাইন্ড করতে না পারি তাহলে আমি কখনো সলিউশন বা আইডিয়া জেনারেট করতে পারবো না। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে কম্বাইনিং আনরিলেটেড কনসেপ্টস। আচ্ছা, স্মার্টফোন, আমাদের আগে টেলিফোন ছিল, বাটন ফোন ছিল, পরে তো হচ্ছে স্মার্টফোন আসলো। তার মানে আমাদের এটা কখনো আমরা ভাবি না যে স্মার্টফোন দিয়ে আমি খাবার অর্ডার দিতে পারবো, স্মার্টফোন দিয়ে হচ্ছে আমি বাসার একদম ইয়ে থেকে লাইট, ফ্যান, সুইচ এগুলো কন্ট্রোল করতে পারবো, স্মার্টফোন দিয়ে ভিডিও কলে কথা বলতে পারবো। তো বলতে গেলে আমরা যখন ফোন আসছিল এটা ক্রিয়েশন এবং পারপাস ছিল শুধু কথা বলা, কিন্তু স্মার্টফোন দিয়ে এখন লটস অফ অ্যাক্টিভিটিস ক্যান বি ডান। তো এটাকে বলা হচ্ছে কম্বাইনিং আনরিলেটেড কনসেপ্ট, মানে যতটুকু রিলেটেড ছিল না ওগুলোকে আমরা রিলেটেড করে ফেলছি স্মার্টফোনের মাধ্যমে। সিইং প্রবলেমস অ্যাজ অপরচুনিটিস, দ্যাটস আ ভেরি ভেরি ভেরি, আমি বলবো খুব ফ্যান্টাস্টিক একটা আইডিয়া, যেটা আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে, যেটা আমি হচ্ছে এটার বেনিফিট বেশি পাই। আমার হুট করে মার্কেটে চলে গেলাম, আমার টাকা নাই, সাথে মোবাইল আছে, বাট আমি বিকাশ থেকে হচ্ছে এটা ক্যাশ আউট করে নিয়ে নিতে পারছি, অথবা ব্যাংক থেকে বিকাশে নিয়ে টাকা ইয়ে করতে পারছি। তো এমএফএস আইডিয়াটা ছিল চমৎকার আইডিয়া এবং এটা ফিজিবল, এটা লং রান ধরে হচ্ছে এটা ওরা কন্টিনিউ করতে পারবে যতদিন এটার বেস্ট কোনো কম্পিটিটর মার্কেটে আসতেছে, বা এটার কোনো যদি আরো ইনোভেটিভ কিছু যদি থাকে তখন আমাদের ওইদিকে একটা ইনোভেশন আনতে পারবো। তো এখানে যে আইডিয়া গুলো আছে এগুলো এখন ইনোভেশন হতে পারে 10 বছর পরে গিয়ে বা 20 বছর পরে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে ওল্ড কিছু, এটারও নতুন একটা ইনোভেশন চলে আসবে, এটারও মডিফিকেশন একটা চলে আসবে, দ্যাটস ইট। সো ক্রিয়েটিভিটি করার জন্য আমাকে যে জিনিসটার প্রতি ফোকাস করতে হবে সেটা প্রবলেম। এখানে যতগুলো
সলিউশন আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন থেকে হচ্ছে। তখন ওরা বুঝতে পারছে যে লোকজনের টাকা পয়সা লেনদেন অনেক প্রবলেম ফেস করতেছে, হুট করে টাকা লাগতেছে, কারো টাকা পাচ্ছে না, বা লোন লাগতেছে লোন পাচ্ছে না, বা কোনো একটা জিনিস পারচেস করতে হচ্ছে টাকা নাই, হুট করে পাশে নিয়ে যেতে হচ্ছে, তখন মোবাইলের টাকাটা নিয়ে নিতে পারলে ইজিলি সলিউশন হতে পারে। তো এই যে ক্রিয়েটিভ থিঙ্কিং গুলো আসে কিভাবে, যখন আমরা প্রবলেমটা নিজে ফেস করি তখন মনে হয় যে না এটার একটা সলিউশন দরকার, তখন আমি চিন্তা করি কি সলিউশন হতে পারে, তখন একটা আইডিয়া জেনারেট করি, অনেকগুলো আইডিয়া জেনারেট হয়, আইডিয়া জেনারেট থেকে যেটা ফিজিবল যেটা ইফেক্টিভ ওটা আমি কালেক্ট করি, দেন ওটাকে আমি ইনোভেট করি, দ্যাটস ইট। ওকে, মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা নেক্সট স্লাইড না, এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি সেটা কে, নাম বলে তো, এটাকে আমরা চিনি কিনা? স্টিভ জবস। স্টিভ জবস। স্টিভ স্টিভেন জবস, জবস। সবাই চিনি, স্টিভ সবাই জবস। সবাই চিনি স্টিভ স্টিভ জবস। ওকে, এই ব্যক্তিকে চিনি? আসে না কেন? জি ভাই। এই ব্যক্তিকে চিনি, এটা কেটা? ইনি কে বলে তো? বিদেশি কেউ হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুকারবার্গ। সাম অল্টম্যান না, গুগল তো এরকম কিছু শো করে নাই। An unknown individual. আননোন ইন্ডিভিজুয়াল, দ্যাটস গ্রেট আনসার, আমি জানি না। ওকে, সো ব্রায়ান চেসকি। সো আমরা কি এটার নাম হচ্ছে এয়ারওয়েট, এআরবিএনবি এর নাম শুনছি, যেটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এখন 190টা কান্ট্রিতে হচ্ছে ওরা অপারেট করে, ওদের জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল। এআরবিএনবি সম্পর্কে আমরা কি জানি কেউ? এআরবিএনবি, AIR, এটাকে বলা হচ্ছে এয়ারবেড অ্যান্ড ব্রেকফাস্ট। এয়ারবেড অ্যান্ড ব্রেকফাস্টের শর্ট ফর্ম হচ্ছে এআরবিএনবি। সো ওখানে দুইজন ওনার ছিল, আরেকজন যে নাম যেন ভুলে গেছি, বাট ব্রিয়ান চেসকি হচ্ছে মেইন ওনার আর কি। তো ওদের কোম্পানিটার যে আইডিয়াটা আসছিল সেটা ছিল হচ্ছে তারা একটা বাসায় থাকতো, তাদের নিজস্ব বাসা সম্ভবত, বাট ওটার নিজস্ব বাসা বলতে এটা লিজে নেওয়া বা এটা কোনো একটা ভাড়ার মাধ্যমে আর কি, ওটা হয়তো কোনো একটা 100 বছরের জন্য আমরা যেভাবে লিজ নিয়ে থাকি ওরকম হয়তো নিয়েছিল, বাট ওরা ভাড়াটা কন্টিনিউ করতে পারতেছিল, মান্থলি ইনস্টলমেন্ট ছিল। তো ওরা যখন রেন্টটা অ্যাফোর্ড করতে পারতেছিল না তখন তারা এটা অনেক বেশি প্রবলেম পড়ে গেল, যে তাদের তো স্পেস আছে বাট ওরা থাকার জন্য যে রুম গুলো আছে ওগুলো ইউজ করতেছে, বাকি রুম গুলো পরে আছে, বাট তারা তখন অতটুকু যে অ্যাফোর্ড করবে কত পসিবল হচ্ছিল না। তখন তারা যে আইডিয়াটা করলো সেটা হচ্ছে ওদের ওখানে যারা টুরিস্ট যাইতো তাদের থাকার জন্য তাদেরকে কম দামে অফার করতো, যে আমাদের এখানে সুন্দর রুম আছে, আপনারা এখানে থাকতে পারবেন, খেতে পারবেন, একটা যেভাবে আমরা হোটেল বিজনেস বলি বা ট্যুরিজম বিজনেস বলি ওটা অফার করতো। ওখান থেকে শুরু করছিল, ওরা এখন টপ হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে চলে আসছে এবং 190টা কান্ট্রি কিন্তু ওরা অপারেট করে, এবং ইকোনমিক শেয়ারিং এ কিন্তু ওরা টপ রিডিং আছে আমেরিকাতে। তো তাদের আইডিয়াটা জেনারেট হয়েছে প্রবলেম থেকে, তারা প্রবলেম ফেস করছে, প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করছে কি করা যায়, এটা সলিউশন কি হতে পারে, বিভিন্ন আইডিয়া জেনারেট করছে, তখন তারা ভাবছে যে না, এবং তারা কিন্তু ওইটা করার পর এবং অন্যান্য লোকজনকে কিন্তু ওখানে অ্যাক্সেস দিছে, যাদের অনেকগুলো জায়গা সম্পত্তি আছে বা অনেকগুলো বাড়িঘর আছে এমনি পড়ে আছে, তাদেরকে বলছে যে বিভিন্ন অ্যামাউন্টের কি বলে চুক্তিতে তারা ওগুলো হচ্ছে ওদের থেকে নিয়ে নিয়েছিল, নিয়ে হচ্ছে এগুলো যারা টুরিস্ট থাকতো তাদেরকে হচ্ছে অফার করতো বিভিন্ন টাকা বিনিময়ে, এবং পরবর্তীতে গিয়ে হচ্ছে তারা একটা কোম্পানি বিল্ড আপ করছিল। দ্যাট ওয়াজ দ্য অ্যামাজিং জার্নি। এন্ড স্টিভ জবস এর কথা যদি বলি, স্টিভ জবস কিন্তু প্রথমে এসে কিন্তু উনি কিন্তু মোবাইলের আবিষ্কারক, উনি কিন্তু স্মার্টফোন এবং আইফোনের আবিষ্কারক, যেটা দিয়ে তিনি তার ইনোভেটিভ আইডিয়া দিয়ে স্মার্টফোনের জগতে আইফোনকে একটা এক্সট্রা লেভেলে নিয়ে গেছে। দ্যাটস ওয়াই আইফোন অনেক বেশি লুক্রেটিভ, অনেক বেশি হচ্ছে ডিমান্ডেবল, অনেকে চায়। আমি জানি এখানে যারা আছে যারা আমার মতো গরিব না বাট বড় লোক, তাদের আইফোন আছে হাতে, অনেকে আইফোন থেকে জয়েন দিচ্ছে আমি জানি, বাট আইফোন মানে যারা স্মার্ট লেভেলের এবং যারা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য। এবং স্টিভ জবস যেটা করছিল সেটা হচ্ছে এটাকে ফ্রেন্ডলি ইউজিং এবং হচ্ছে আইটি বেসটাকে অনেক বেশি মডিফাই করে অনেক বেশি লুক্রেটিভ করছিল, এবং তার মার্কেটিং আইডিয়া অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে সে অ্যাপলকে এত দূর আগে নিতে পারছে। সবকিছুর পিছনে প্রবলেম আইডেন্টিফিকেশন, দেন হচ্ছে জেনারেটিং আইডিয়া। ওকে, ট্যাকটিক্স টু ক্রিয়েট নিউ আইডিয়া, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে যাচ্ছি, আমরা প্রবলেম সম্পর্কে জানছি, আইডিয়া জেনারেট কিভাবে করতে হয় জানছি, বাট এই ক্ষেত্রে আমি যদি অর্গানাইজড ওয়েতে কোনো আইডিয়া জেনারেট করতে চাই অবশ্যই আমাকে কিছু ট্যাকটিক্স ফলো করতে হবে। সো হোয়াটস দ্য ট্যাকটিক্স we have to show? So that is first of all we have to show brainstorming. তো আমরা ব্রেইনস্টর্মিং সম্পর্কে সবাই জানি, সবাই আমরা যে এতক্ষণ গ্রুপে সবাই ডিসকাস করতেছে বা একটা প্রবলেমের আমি কোশ্চেন করতেছি, সবাই
আনসার দিচ্ছে, আনসার গুলো দেখে আমরা বুঝতেছি না এটাও সলিউশন হতে পারে, এটাও সলিউশন হতে পারে, না ওটাও সলিউশন হতে পারে। এই লটস অফ আইডিয়াস এর যে একটা কম্বিনেশন এক জায়গায়, এটাই হচ্ছে ব্রেন স্টর্মিং। সো ব্রেন স্টর্মিং এর প্রথম জিনিস হচ্ছে টু আস্ক কোয়েশ্চেন ইচ আদার, একজন আরেকজনকে কোয়েশ্চেন করা। আমরা অবশ্যই কোন টিমে কাজ করব, প্রবলেমটা নিয়ে সবাই কোয়েশ্চেন করব। আমরা কি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম আইডেন্টিফিকেশনের পর একজনকে দায়িত্ব দিয়ে দিই, এই তুই হচ্ছে আইডিয়াটা নিয়ে ভাবতো কি করা যায়, আমি স্লাইড বানাচ্ছি আর ও হচ্ছে অন্য কিছু রেডি করতেছে। বাট কোয়েশ্চেনটা, প্রবলেমটা নিয়ে যখন আমরা তিনজনে কোয়েশ্চেন করব, আগে কোয়েশ্চেন যে আমরা জেনারেট করতে পারি তাহলে আইডিয়াটা আমরা ইজিলি যেতে পারবো। তো আমরা কিন্তু কোয়েশ্চেনটা সবাই করি না, একজনের উপর ছেড়ে দিই, এটা কিন্তু করা যাবে না। যখন আমরা টিমে কাজ করব সবাইকে এই আইডিয়া জেনারেশন বা ব্রেন স্টর্মিং পার্টিসিপেট করতে হবে, সবাইকে কোয়েশ্চেন করতে হবে, সবারই একটা আনসার থাকবে। তো একটা অনেকগুলো আনসার যখন একসাথে আমি একীভূত করব, ওখান থেকে যখন আমি জেনারেট করব নিউ আইডিয়াস, তখন আমি হচ্ছে ক্রিয়েটিভ কিছু জেনারেট করতে পারবো এবং এটাকে ইনোভেশন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি অ্যানালাইসিস করতে পারবো। এটা হচ্ছে প্রথম হচ্ছে ব্রেন স্টর্মিং। এবং আরেকটা টেকটিক্স আছে সাথে রিভার্স ব্রেন স্টর্মিং। এটার খুব একটা সুন্দর একটা গল্প আছে, সেটা হচ্ছে এটা আস্ক এ কোয়েশ্চেন, হাউ ক্যান উই ইনক্রিজ দ্য প্রবলেম মোর ইনস্টিড অফ হাউ ক্যান উই সলভ ইট। এটার মিনিং হচ্ছে আমি প্রবলেমটা সলভের চেয়ে প্রবলেমটা আরো কিভাবে বাড়াবো, ওইটাই হচ্ছে কোয়েশ্চেন করা। এটা হচ্ছে রিভার্স ব্রেন স্টর্মিং। মানে আমি একটা সলিউশন করে ফেলছি অলরেডি, বাট এটা ফিজিবল হচ্ছে না, কোনো না কোনো ভাবে কোনো এক জায়গায় লিক থেকে যাচ্ছে, তখন আমাকে রিভার্স ব্রেন স্টর্মিং এ যেতে হবে। এক জায়গায় হচ্ছে এক মেয়র ছিল, তাদের এলাকার পরিবেশ দূষণটা কমানোর জন্য তারা একটা ব্রেন স্টর্মিং করলো, তারা একটা সলিউশনে গেলো, বাট তারপরও তারা পরিবেশ দূষণ, ওয়াটার পলিউশনটা কমাইতে পারতেছিল না। বিভিন্ন জায়গা থেকে একটা ওয়াটার পলিউশন হচ্ছে, এটা হইতে পারে হচ্ছে তাদের মিসম্যানেজমেন্ট, হইতে পারে তাদের লোকজনের সচেতনতা কম এবং লোকজন এই বিষয়ে সচেতন না। তখন তারা হচ্ছে রিভার্স ব্রেন স্টর্মিং এ গেল, তারা জিজ্ঞেস করলো আসলে আমরা প্রবলেমটা কিভাবে বাড়াতে পারি, ওয়াটার পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশনটা ওরা আরো বাড়াবে কিভাবে। তখন তারা সব ধরনের কন্ট্রোল মনিটরিং ছেড়ে দিল এবং সবাইকে বললো যে যত পারেন ওয়াটার পলিউশন করেন। এবং এটা একদম মানে নিউমারাস আকারে হচ্ছে খুব পলিউশন হতে শুরু করলো। তখন তারা ফাইন্ড আউট করলো যে আসলে কোন জায়গায় লিকেজটা ছিল, তাদের কোন কোন জায়গায় মনিটরিং এর অভাব ছিল, তখন তারা ইজিলি হচ্ছে ফাইন্ড আউট করতে পারছিল এবং রিভার্স ব্রেন স্টর্মিং এর মাধ্যমে তারা একটা সলিউশনে গিয়েছিল। এবং কন্ট্রোল মনিটরিংটা আরো বেশি স্ট্রিক্ট করার পর তারা হচ্ছে এই পরিবেশ দূষণটা কমাইতে পারছিল। তো আমাদেরও এমন কিছু সিচুয়েশন আমরা ফেস করতে পারি যে আমরা আইডিয়া অলরেডি জেনারেট করে ফেলছি, আইডিয়াটা ফিজিবল, বাট তারপর কেন জানি একটা জায়গায় লিক থেকে যাচ্ছে। মানে জাস্টরা কোয়েশ্চেন করতে পারে যে এই আইডিয়াটা তো ফিজিবল, বাট এই জায়গায় তো এটা ফেল করতে পারে। তখন আমাকে হচ্ছে রিভার্স ব্রেন স্টর্মিং করে আর একটা সলিউশন রাখতে হতে পারে, যাতে আমার অল্টারনেটিভ আইডিয়া একটা না হলে আরেকটা দিয়ে আমি ফিজিবল দেখাইতে পারি। দ্যাটস দ্য ট্যাকটিক্স। ওকে, তারপরে SWOT অ্যানালাইসিস ইটস ভেরি কমন অ্যানালাইসিস, ভেরি ভেরি কমন অ্যানালাইসিস। এটা আমরা ইউনিভার্সিটিতে করছি, আমরা পার্সোনাল SWOT অ্যানালাইসিস করি। SWOT এর মধ্যে S ফর স্ট্রেংথস, W ফর উইকনেস, O ফর অপরচুনিটিস, T ফর থ্রেটস। উই নো এভরিওয়ান, বাট স্ট্রেংথ উইকনেস এগুলো আমরা পার্সোনাল কাজে, আর অপরচুনিটিস থ্রেটস হচ্ছে আমরা এক্সটার্নাল কাজে এটা অ্যানালাইসিস করে থাকি। তো SWOT অ্যানালাইসিস হচ্ছে অ্যাপলকে দিয়ে করব, ইনোভেশন এন্ড ক্যাপচারিং মার্কেট শেয়ার অ্যাপল। 1990 কিন্তু অ্যাপলের কিন্তু মার্কেট শেয়ার ধস পড়ে যায়, এটাকে আমরা জানি, ব্যাংকরাপসির ক্ষেত্রে চলে যায় অ্যাপলের। তখন কিন্তু অ্যাপলের স্টিভ জবস কিন্তু নিউ ইনোভেশন কি আনছিল, মানে আইপড, তারপর হচ্ছে কি কি ছিল, আইম্যাক, আর কি কি যেন ছিল, এইগুলো আইপড ব্যবহার থেকে শুরু করে মানে আইপলের যত সিরিজ ছিল সবগুলো কিন্তু তখন কি ইনোভেশন হওয়া শুরু করে। এবং মার্কেট ক্যাপচারিং এ সে তখন যে জিনিসটাতে ফোকাস করে সেটা হচ্ছে ফ্রেন্ডলি ইউজিং একটা অ্যাপ্লিকেশন বা একটা যদি বলি মোবাইল বা স্মার্টফোন, এবং হচ্ছে এটার আইটি বেস যে সাপোর্ট, এবং এটার একটা আইফোনের মাধ্যমে যে অন্যান্য আদার্স যে ফ্যাসিলিটিস, এগুলো যখন সে অ্যাড করা শুরু করলো তার, এবং মার্কেটিং ক্যাপাসিটি যখন আরো বাড়ানো শুরু করলো, তখন কিন্তু সে মার্কেটে আবার রান করতে শুরু করে এবং মার্কেট শেয়ার আবারও গেইন করতে শুরু করে। তো দ্যাট ওয়াজ ফর অনলি SWOT অ্যানালাইসিস। কারণ SWOT অ্যানালাইসিস হচ্ছে ইন্টারনাল পারপাস। যখন আমি দেখবো আমার কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন আমি যদি এক্সটার্নাল ফ্যাক্টরসে যদি প্রথমত দৌড়ে পড়ি, আমার কখনো সলিউশন আমি পাবো না। আমার কোম্পানি খারাপ মানে আমাকে আমার কোম্পানি আগে অ্যানালাইসিস করতে হবে, দেন আমি এক্সটার্নাল ফ্যাক্টরসে যাবো। তো অ্যাপলের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছিল। আচ্ছা, 6 থিঙ্কিং হেডস, এটারও একটা স্মার্ট একটা স্টোরি আছে। সেটা হচ্ছে ইন 2009 পেপসিকো মেড দ্য বোল্ড ডিসিশন টু রিডিজাইন দ্য প্যাকেজিং। এই ট্রপিকানা কিন্তু তাদের অনেক বেশি সোল্ডের প্রোডাক্টের মধ্যে একটা ছিল তখন পেপসিকোর মধ্যে, এবং ট্রপিকানা তখন সিদ্ধান্ত নিয়েছিল তাদের প্যাকেজিংটা চেঞ্জ করবে, এবং চেঞ্জ করার ফলে তারা কিন্তু বড়সড় একটা কিন্তু ধাক্কা খেয়ে যায়। এখন এখানে আমরা দুইটা প্যাকেজিং দেখতে পাচ্ছি, আমি এখন জিজ্ঞেস করব কোন প্যাকেজিংটা আসলে ওল্ড মানে আগে ছিল মানে নতুন, এবং পরেরটা যখন তারা ইনোভেট করলো, এবং পরেরটা কোনটা, ফার্স্টটা কি নতুন ছিল নাকি সেকেন্ডটা নতুন ছিল। সরি, আমার কোশ্চেনটা আবার ক্লিয়ার। ফার্স্ট একটা কি Maybe the ওল্ড, first one is old সেকেন্ডটা and the ওল্ড, second one is new. সেকেন্ড ওয়ান
নিউ। ওকে, অ্যানাদার ওয়ান। ছিল আচ্ছা, ফার্স্টেরটা ওল্ড ছিল, আর সেকেন্ড কেউ? ওয়ানটা হচ্ছে নিউ। Second one is old. সেকেন্ড সেকেন্ড ওয়ান ওয়ানটা ইজ হচ্ছে ওল্ড। নিউ বিকজ সেকেন্ড ওয়ান ইজ Maybe নিউ। second one is old. ওল্ড ওকে, এখন আমি একজনকে জিজ্ঞেস করব এই দুইটা প্যাকেজিং এর মধ্যে কোনটা ক্রিয়েটিভ মনে হচ্ছে এবং কেন ক্রিয়েটিভ? ক্যান এনিবডি এক্সপ্লেইন? প্রথমটা হচ্ছে The first one is very creative. ফার্স্ট ওয়ান ইজ ভেরি হ্যাঁ, ক্রিয়েটিভ। আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড ওয়ানটা ক্রিয়েটিভ বিকজ 100% অরেঞ্জ লেখা আছে এখানে, মানে অর্গানিক ভাবে তারা সেটা প্রসেস করছে, এক্সট্রা কোনো কিছু তারা ওটা কিন্তু mix ফার্স্ট করে নাই। ওয়ানও আছে, কিন্তু ফার্স্ট ওয়ানও কিন্তু 100% লেখা আছে The নিচের first দিকে। one is very creative because there are the orange peak. So those people who are illiterate, they can see the orange peak. And the second one, there is written 100% orange, but who are illiterate, they cannot read it properly. So I think the first one is very creative than the second one. Okay, close to the answer. Great answer. So actually first one is old and first one is creative. এটার যদি আমি ছবিটার দিকে তাকাই, অরেঞ্জ থেকে আমি একদম অর্গানিক ওয়েতে কিন্তু জুসটা পাচ্ছি, ওটাই ইন্ডিকেট করতেছে। আর সেকেন্ড ওয়ানে কিন্তু অরেঞ্জটা হচ্ছে অলরেডি লিকুইড হয়ে গেছে, এখন লিকুইডের মধ্যে এটা 100% কিনা এটা তো এনশিওর। আমি তো কি বলে এই অরেঞ্জ থেকে ডিরেক্টলি খাচ্ছি না, অরেঞ্জটাকে অলরেডি লিকুইডে কনভার্ট করা হয়ে গেছে, এখানের মধ্যে তো ম্যানিপুলেশন হইতে পারে। এবং আমি যদি আরেকটা দিকে ফোকাস করি, সেটা ট্রপিকানার যে নেমটা, এটা কিন্তু সেকেন্ডটাতে কিন্তু অত বেশি ফোকাস হচ্ছে না, বা সাথে সাথে চোখে পড়তেছে না, আমাকে ঘুরে দেখতে হচ্ছে ওইরকম টাইপের কিছু। কিন্তু ওল্ডটাতে কিন্তু আমি ট্রপিকানা একদম একদম ফন্টে এবং একটা খুব সুন্দরভাবে ভিজিবল। সো দ্যাটস ওয়াই প্রথমটা ওল্ডটাই সবচেয়ে ভালো ছিল, এবং তারা হচ্ছে পরে ওল্ডটাতে ফিরে গেছিল, এবং দ্বিতীয়টা আনার পর কাস্টমাররা কিন্তু এটা কিনা বন্ধ করে দিয়েছিল, এবং তারা কিন্তু প্যাকেজিং এর প্রতি খুব নেগেটিভ রিভিউ দিয়েছিল। এবং ভাইয়া আমি যদি দেখি, হ্যাঁ প্লিজ মোহাম্মদ রাকিবুল মোমেন প্লিজ। আমি সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে। সেটা হচ্ছে যে সেকেন্ড ওয়ানটা ক্রিয়েটিভ না, এটার পিছনে আরেকটা যে রিজন থাকতে পারে সেটা হচ্ছে তাদের প্যাকেজিং এর যে কালারটা। কারণ দেখা যাচ্ছে যে এদের প্যাকেজিং এর যে কালারটা, এটা লাইক ম্যাঙ্গো কালার। তো আসলে এটা যে অরেঞ্জ জুস তারা লিখেছে 100% অরেঞ্জ, বাট এটা তো ম্যাঙ্গোর মতো দেখতে, ফুল অরেঞ্জ না। বাট আমার যে ফার্স্ট ওয়ান, সেটাতে একদম ক্লিয়ারলি আমি অরেঞ্জের পিকচারটা দেখতে পাচ্ছি, এবং কালারটার সাথে এটা খুব ভালোভাবে অ্যালাইন করছে। এটাও একটা রিজন ওয়াই দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্রিয়েটিভ। গ্রেট 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 আনসার। সো এটাই, সো আমাদের এই ট্রপিকানা করার পর কিন্তু তারা ভালো একটা ধাক্কা খেয়ে গিয়েছিল, এবং তারা কিভাবে এখান থেকে বের হয়েছে সেটা ছিল হচ্ছে 6 থিঙ্কিং হেডস। আমরা দেখি 6 থিঙ্কিং হেডস দিয়ে আমরা কিভাবে আইডিয়াটা জেনারেট করি বা এখান থেকে প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করি। সো এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে হোয়াইট হেড, এটা তারা ফ্যাক্টস বুঝি আমরা। আমি কি প্রবলেম ফেস করতেছি, আমার প্রথম প্রবলেম ছিল আমার সেলস হ্যাড ড্রপ 20% আফটার দ্য রিডিজাইন করে আমার 20% সেল ড্রপ করে ফেলছে। এটা আমার মেইন ফ্যাক্ট, মেইন প্রবলেম হচ্ছে আমার সেল কমে যাচ্ছে, আর কোনো প্রবলেম দেখার সময় নেই। আমার মেইন প্রবলেম আমার সেল, কোম্পানির মেইন জিনিস হচ্ছে সেল, এটা যদি ড্রপ করে ওটাই হচ্ছে মেইন প্রবলেম। এরপর হচ্ছে ইমোশন, কাস্টমার ফেল ডিসকানেক্টেড ফ্রম দ্য ফ্যামিলিয়ার ব্র্যান্ড ইমেজ, যে ব্র্যান্ডের প্রতি তাদের একটা ইমোশন ছিল, ফ্যামিলিয়ার ছিল, ওটা কিন্তু তারা ডিসকানেক্টেড করে ফেলতেছিল কাস্টমারদের সাথে। এবং ব্ল্যাক হেডে গিয়ে রিস্ক আইডেন্টিফিকেশন, চেঞ্জিং দ্য প্যাকেজিং কুড এলিমিনেট লয়াল কাস্টমার্স, এটা হচ্ছে একটা রিস্ক ছিল। যারা লয়াল কাস্টমার ছিল বা যাদের প্যাকেজিং এর প্রতি ব্র্যান্ডের প্রতি, তারা কিন্তু এটা কিন্তু এলিমিনেট করে ফেলতেছিল কাস্টমারদের থেকে এই ডিসিশনের মাধ্যমে। ইয়েলো হ্যাট পজিটিভিটি, দ্য নিউ ডিজাইন কুড অ্যাট্রাক্ট ইয়ঙ্গার, যারা হচ্ছে ইয়ঙ্গার তারা হচ্ছে একটু কালারিং টাইপের, একটু মানে যেটা বলে না একটু আই কেচিং টাইপের মনে হয়, বাট আই কেচিং না ইয়ঙ্গারদের কাছে। ওই ক্ষেত্রে একটা পজিটিভিটি একটা ছিল, যে এটা অবশ্যই কোনো জিনিসের পজিটিভ কিছু তো থাকবে, সবকিছু নেগেটিভ থাকবে না। ওই ডিজাইনের পিছনে কোনো একটা পজিটিভিটি ছিল, সেটা ছিল হচ্ছে নিউ কাস্টমার বা ইয়াঙ্গার কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যেত। ওকে, গ্রিন হেডে গিয়ে হচ্ছে ক্রিয়েটিভিটি, হাউ কুড দ্য রিইন্ট্রোডিউস দ্য রিকনজিবল এলিমেন্টস হোয়াইল কিপিং ইট মডেল। তারা কিন্তু ক্রিয়েটিভিটি আইডিয়ার মধ্যে যেটা জেনারেট করছিল, সেটা তাদেরকে আগের ওল্ড যে এটা ছিল সেটাতে ফিরে যেতে হবে, কিন্তু ফিরে যেতে গেলে কিন্তু তাকে মার্কেটিং আবার নামতে হবে। তো তখন তারা এই গ্রিন হেডের অপশনে এসে যে ক্রিয়েটিভিটি, সেখানে তারা আইডিয়া জেনারেট করছিল হচ্ছে আগের ওখানে ফিরে যেতে হবে এবং মার্কেটিং এ আরো বেশি ফোকাস করতে হবে। ব্লু হেডে অর্গানাইজেশন ডিসিশন কি ছিল, দে কোঅর্ডিনেট এ প্ল্যান টু ফেজ আউট দ্য নিউ প্যাকেজিং এন্ড রিটার্ন টু দ্য এলিমেন্টস।
After considering all angles, PepsiCo reverted the original packaging design and successfully restoring the process and হচ্ছে get the result. So six thinking heads দিয়ে হচ্ছে 6টা জিনিস আমরা অ্যানালাইসিস করতে পারি, সেটা ফ্যাক্টস, ইমোশন, রিস্ক, পজিটিভিটি, ক্রিয়েটিভিটি, অর্গানাইজেশন। মানে শেষটাতে গিয়ে হচ্ছে আমাদের পঞ্চমটাতে ডিসিশন নিতে হবে, আর শেষটাতে গিয়ে হচ্ছে আমাকে একটা এক্সিকিউশন প্ল্যানে নেমে যেতে হবে। তো এটা হচ্ছে সিক্স থিঙ্কিং হেডস। এখন যাব হচ্ছে, এগুলো ছিল হচ্ছে আমরা যেগুলো করতে পারি ইউজুয়ালি, বাট এমন একটা টুল চাই যে টুল দিয়ে আমাদের সব ধরনের আইডিয়া একটার মধ্যেই করা পসিবল। এটা হচ্ছে রিসার্চ বেসড একটা টুল বলা যায়। ইউটিউবে সার্চ দিলে অনেকগুলো এই টুলের উপর ভিডিও পাওয়া যাবে, আই এম শিওর। তো জানি না, হয়তো পারে মানে আদার্স বাংলাদেশে না পেলেও আদার্স ইউনিভার্সিটি অবশ্যই তো থাকবে। তো এই টুলটা আমরা এখন দেখবো, বাট তার আগে আমরা একটু লেটস ব্রেক দ্য আইস। আমরা একটু আইস সিচুয়েশনে চলে গেছি, মানে একটু আইস ব্রেকিং সেশনে যাই। সেটা হচ্ছে এই স্লাইডের মধ্যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমাকে বলতে হবে কি নাম্বার হতে পারে, সেটা গেস করতে হবে। দেখি কার কি গেস। চলি আমরা আবার কমেন্টে ফিরে যাই। 3 1, এটা ডাবল ডিজিট, ক্লু দিয়ে দিলাম, ডাবল ডিজিট। 99 00 29 00 75 দিউল হাসান 13 99 69 04। ডাবল ডিজিট মানে জিরো নাই তো, জিরো তো আমরা এমনি ইউজ করি, ওটা তো ডিজিটের মধ্যে পড়ে না। ওকে, 99 দিচ্ছে কেন সবাই? সবাই কি 99 কি ওই পার্টিসিপেন্ট 99 ছিল এজন্য কি 99 দিচ্ছে? 21 ওকে গাইস, অনেকগুলো আনসার পেলাম। তার মধ্যে সম্ভবত কেউ কি 75 লিখছে? দেখি আমরা নাম্বারটা কত, দেখি একটু। ও 75। ওকে, 75 কে লিখছে? মহিবুল, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, ওকে। সো তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে 75 এ প্রথমে 7 দিয়ে কোন একটা সিচুয়েশন হতে পারে, কোন একটা ঘটনা হতে পারে, বা 7 ডিজিটটা দিয়ে কোন একটা স্পেশাল কিছু থাকতে পারে। 7 সেম ফর 5, এবং আরেকটা হচ্ছে 75 টোটালটা দিয়ে। তিনটা থটস শেয়ার করতে হবে, যেটা মানে বাস্তবিক কোনো ঘটনার সাথে রিলেটেড, বাস এই ডিজিট গুলোতে কোন একটা ডিনোট করে। একটা হচ্ছে 7, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 75। সো লেটস স্টার্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আহ শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। গাইস, আচ্ছা বাকিরা আচ্ছা, বাকিরা রেডি হয়ে যাও, ফাইভ বাকিদেরকেও সেভেন সুযোগ দিব। হচ্ছে আহ 7 অক্টোবর, যিনি হচ্ছে যে আহ, আমার বাবা মার অ্যানিভার্সারি আর কি। আর 5 আগস্ট আমার বার্থডে। আর 75 হচ্ছে আপনার আমি, এটা আমার মাথায় আসছে এই কারণে যে আই থিঙ্ক মিরপুর টেস্ট সাকিব আল হাসানের লাস্ট টেস্ট ম্যাচ, অ্যান্ড আই এম সাকিব আল হাসানের একজন ফ্যান। সো এইখান থেকে 75 আর কি। ওকে, গুড। পার্সোনাল সিচুয়েশন এবং 75 সাকিবুল হাসানের সিচুয়েশন। সো
ক্লোজ টু দ্য আনসার। আমি চাচ্ছিলাম কোন একটা ঘটনা বা কোন একটা সিচুয়েশনকে আসলে ডিনোট করা যায় কিনা নাম্বারটা দিয়ে। সো গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাম যেন কি, সরি, মাজিদ। থ্যাংক ইউ মাজিদ, থ্যাংক ইউ। আমাকে ভাই মাজিদ বললেই মনে হয় বেটার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাজিদ। ওকে, আরেকজনকে সুযোগ দিতে চাই, মেবি শাকাওয়াত নামে কি একজন হ্যান্ড রেজ করছে, প্লিজ। 75, 7 দিয়ে কি ডিনোট করে, 5 দিয়ে কি ডিনোট করে, এবং 75 হোলটা দিয়ে কি ডিনোট করা যায়? এনিবডি, এনি ক্রিয়েটিভ আইডিয়াস বা এনি ক্রিয়েটিভ থিঙ্কিং যদি থাকে, এটা ইজিলি ধরার কথা। শুনি একটু, মানে রিসেন্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে বলা যায়। 7 হচ্ছে CR7, সাকিব আল হাসানের জার্সি নাম্বার 75, আর গ্রেড 5 75, লেগ। ওকে, রাইট আনসার। ওকে, গ্রেড 5 লেগ, 5 দিয়ে। তারপর 5 দিয়ে হচ্ছে গ্রেড 5 লেগ। আচ্ছা, ব্রেক লাইক 5, ওকে, গুড। তারপর 7 7 দিয়ে কি যেন CR7, বললা? CR7 ক্রিস্টিয়ানো রোনালদো 7। গুড গুড গুড, ভেরি গুড। আর কেউ, আর কেউ? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 7 হচ্ছে 7 সিস্টার, আর 5 হচ্ছে বিজয় দিবস, আমাদের যে মানে বাংলাদেশ 2.0 যেখান থেকে হয়েছে আর কি, ওইটা ছিল যে 5 অগস্ট। তো আর 75 মিন করা হচ্ছে 75-এর গণহত্যা। গুড গুড গুড। এই যে কারেন্ট সিচুয়েশন চলে আসছে, সো কোনো কিছু যখন কারেন্ট ফেনোমেনা নিয়ে আইডিয়াতে ইনক্লুড করা যায়, ওই আইডিয়াটা অনেক বেশি ইনোভেটিভ হবে। সবসময় আমরা ওল্ড কোনো কিছুকে ডিনোট করার ট্রাই করি, বাট কারেন্টটাকে যত বেশি এমফাসাইজ করা যাবে বা ইলাবোরেট করা যাবে, এক্সপ্লেন করা যাবে কোনো একটা আইডিয়ার সাথে, আইডিয়াটা আরো বেশি ইনোভেটিভ হবে। সো এই জন্য আমি নাম্বারটা ইউজ করলাম 7 দিয়ে, কিন্তু 7 সিস্টার্স ইন্ডিকেট করতেছিলাম আমরা 5 দিয়ে। 5 অক্টোবরের একটা বড় সড়ো বাংলাদেশের রিভলিউশন হয়ে গেল। তারপর হচ্ছে 75, সাকিব আল হাসানও এটার সাথে ইনক্লুডেড, রিসেন্টলি তার বিদায়ও হয়েছে, তো তাকে নিয়েও বেশ সমালোচনা হয়েছে। হোয়াট এভার, এটা হিস হিস হোস হোস ডিসিশন, হিস হোস হোস এক্সপেকটেশন, পারসেপশন, হোয়াট এভার। আমি জাস্ট নাম্বারটা ইউজ করলাম। এটা দিয়ে আরো অনেক কিছু ইউজ করা যায়। 7 দিয়ে লাকি 7, যেটা হচ্ছে টাইটানিকের সাথে ইনক্লুডেড। ওকে, আমরা এখন আবার শেষের দিকে চলে আসি। এখন প্রায় বলা যায় আমাদের যে টুলটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করার ট্রাই করি, যেটাকে আমি সবসময় কোন একটা ক্রিয়েটিভিটির জন্য এই জিনিসটাকে ইউজ করার ট্রাই করি, সেটা হচ্ছে স্ক্যাম্পার। দিস ইজ দ্য অ্যামেজিং টুল। তো স্ক্যাম্পার টুলটা কিন্তু যে কেউ যে কোনো আইডিয়েশনের সময় এই পয়েন্টগুলো চিন্তা করলে একটা আইডিয়েশন ফিজিবিলিটি, ইফেক্টিভিটি এবং হচ্ছে এটা যে ক্রিয়েটিভ, এটা কিন্তু এটার মাধ্যমে, এই টুলস এর মাধ্যমে কাজ করলে আইডিয়াটা অবশ্যই কিছু না কিছু একটা হবেই, মানে ফিজিবিলিটির দিক দিয়ে এটা ফিজিবল হবেই। আচ্ছা, এখন দেখি এই জিনিসটা কি স্ক্যাম্পার। দ্য স্ক্যাম্পার টেকনিক is a creative thinking and problem solving tool used to generate innovative ideas by making changes or improvements to an existing product or process. তো স্ক্যাম্পার এটা হচ্ছে শর্ট ফর্ম। এখানে এস দিয়ে বোঝা হচ্ছে সাবস্টিটিউট, সি ফর কম্বাইন, এ ফর অ্যাডাপ্ট, এম ফর মডিফাই or magnify, P for put to the another use, E for eliminate, R for revise or rearrange. So এই 7টা জিনিস কিন্তু এই স্ক্যাম্পার টুলের সাথে কানেক্টেড, এবং এই 7টা জিনিস সম্পর্কে আমরা জানবো, এগুলো কিভাবে একটা আইডিয়া জেনারেশন আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখি। এবং এটার পর আমরা কিন্তু নিজেরা একটা হচ্ছে আইডিয়া জেনারেট করব যে কোনো একটা এক্সাম্পলের উপর। ওকে, লেটস গো। ওকে, প্রথমত হচ্ছে সাবস্টিটিউট। এটা দিয়ে হচ্ছে টু রিপ্লেস আ পার্ট অফ দ্য প্রোডাক্ট অর প্রসেস উইথ সামথিং এলস টু ইমপ্রুভ। মানে কোন একটা প্রোডাক্ট থেকে আরেকটা কিছু অংশ রিপ্লেস করে আরেকটার সাথে হচ্ছে নিয়ে এসে নতুন কিছু করে দেখা, যেমন বা সাবস্টিটিউট হচ্ছে এটার ইউজিং এর ক্ষেত্রে ফ্রেন্ডলি ইউজ করা, বা এটার কোন একটা থাকতে পারে যে কাস্টমাররা এই জিনিসে আরো বেশি ইজিলি ওয়েতে ইউজ করতে পারবে, এটা ইনোভেট করা হচ্ছে সাবস্টিটিউট দিয়ে। যেমন 2016 অ্যাপল যে জিনিসটা করেছিল, ইনভেন্টেড ট্রেডিশনাল 3.5 mm হেডফোন জ্যাক ফ্রম দ্য আইফোন, যেটা হেডফোন দিত, তারা এরপর কি দেওয়া শুরু করলো, এয়ারপডস। এয়ারপডসে কি হচ্ছে, আমাকে তারের ঝামেলা, পেঁচিয়ে যাওয়া বা এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে না। তার মানে ওরা প্রবলেমটা আইডেন্টিফাই করতেছিল যে এই জিনিসটাকে আরো কিভাবে ফ্রেন্ডলি ইউজ করা যায়, ওটা নিয়ে ভাবছিল। এয়ারপডটা ওরা কি করতে পারছিল, ইনোভেট করতে পারছিল। তো আমাকে অবশ্যই কোনো একটা প্রবলেম আসলে এটা সাবস্টিটিউট চিন্তা করতে হবে, যেটা কিভাবে
ফ্রেন্ডলি ইউজের দিকে এগিয়ে নেওয়া যায়। আইডিয়া তত বেশি ক্রিয়েটিভ হবে, তত বেশি ইনোভেটিভ হবে, যেটা খুব সহজে যে কেউ ইউজ করতে পারবে, যেটা ইজিলি ফিজিবল হবে এবং ইফেক্টিভ হবে এবং এটা অ্যাফোর্ডেবল হবে। তখন কিন্তু যে কোনো আইডিয়া, যে কোনো কিছুই ফিজিবল বা ইফেক্টিভ করা যায়। এই জন্য সাবস্টিটিউটের দিকে আমাকে ফোকাস করতে হবে। এরপর হচ্ছে কম্বাইন টু মার্চ টু অর মোর প্রোডাক্টস। আইফোন কি করলো? দ্য আইফোন ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ কম্বাইনিং ভেরিয়াস ডিভাইস ইনটু ওয়ান। মানে অনেকগুলো ডিভাইসের, মানে একটা ফোন দিয়ে আমি কি করতে পারতেছি, ইট ব্রট টুগেদার মোবাইল ফোন, আইপড, মিউজিক প্লেয়ার, হাই কোয়ালিটি ক্যামেরা, ওয়ান ডিভাইস, মেকিং ইট মাল্টিফাংশনাল প্রোডাক্ট। মানে অনেকগুলো প্রবলেমের সলিউশন এক জায়গায় কম্বাইন করে ফেলা, টু মার্চ টু অর মোর প্রোডাক্টস। স্মার্টফোন কিন্তু সবগুলো কিন্তু এক জায়গা থেকে হয় না, এগুলো ম্যাটেরিয়ালস কিন্তু বিভিন্ন জায়গা থেকে কম্বাইন করে কিন্তু স্মার্টফোনটা হয়। সেক্ষেত্রে আইফোন কিন্তু এটার দিক দিয়ে ভালো একটা রোল প্লে করছিল, যার কারণে তাদের আইফোনটা অনেক বেশি লুক্রেটিভ বা ফেমাস যাই বললে কেন এটা করতে পারছিল। এরপরে যাই হচ্ছে থার্ড পার্টে যে জিনিসটা হচ্ছে অ্যাডাপ্ট। আমরা বলি অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটিটা কি বোঝায়? অ্যাডাপ্টিবিলিটি হচ্ছে এনিওয়ান এনিবডি ক্যান অ্যাডাপ্ট এনি কাইন্ড অফ সিচুয়েশন, এনি কাইন্ড অফ এনভায়রনমেন্ট। যেমন আমরা যে টিম মেম্বারদের ক্ষেত্রে অ্যাডাপ্টিবিলিটি বলতে কি বুঝি? টিম মেম্বারদের 4 জন বা 10 জন থাকে, 10 জন কিন্তু 10 রকম হয়। যে টিম লিডার তাকে কিন্তু সবার সাথে ডিল করতে হয়। একজনের চিন্তা ভাবনা, একজনের ইগো সিস্টেম থাকে, একজন মন খারাপ করে থাকে, একজনকে এটা দিতে হয় ওটা দিতে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় একজন টিম লিডারকে। তার মধ্যে যদি অ্যাডাপ্টিবিলিটি যদি না থাকে, সিচুয়েশন বা এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর মতো যদি ক্যাপাবিলিটি না থাকে, সে কিন্তু ইনোভেটিভ হতে পারবে না। সো এই জায়গায় অ্যাডাপ্টটা বলছে টু মডিফাই অ্যান এক্সিস্টিং আইডিয়াটা এক্সিস্টিং প্রোডাক্ট অর প্রসেস টু সার্ভ এ ডিফারেন্ট পারপাস। মানে এটা ডিফারেন্ট পারপাসে ইউজ করা যাবে। অ্যাপল অ্যাডাপ্টেড দ্য বেসিক আইডিয়া অফ স্মার্ট ওয়াচ দিয়ে আমরা কি কি করতে পারি, তারা কি কি ফিটনেস টুল, এটা একটা ফিটনেস টুল ছিল যেটা দিয়ে আমরা কি করতে পারছি, হার্ট রেট মনিটরিং করতে পারতেছি, ইসিজি এবং ফল ডিটেকশন। এবং দ্য অ্যাপল ওয়াচ বিকেম এ ভাইটাল হেলথ অ্যাক্সেসরি রাদার দ্যান জাস্ট এ টেক গ্যাজেটে কিন্তু এটা কিন্তু খুবই ফেমাস, আমরা জানি। তো এটা খুবই ভালো সেলও হয়, যারা এটা ইউজ করে, বিশেষ করে যারা হেলথ কনসাস তারা কিন্তু এটা ইউজ করে। ওকে, ফোর্থ হচ্ছে মডিফাই হচ্ছে এটাকে ইমপ্রুভ করা। মডিফাই এর একদম শর্ট যদি বলি, সেটাকে ইমপ্রুভ করা, বেটার ভার্সনে নিয়ে যাওয়া, টু মেক এ বেটার ভার্সন। সো অ্যাপল মডিফাইড দ্য ট্রেডিশনাল আইপ্যাড বাই ইন্ট্রোডিউসিং দ্য আইপ্যাড প্রো। মানে আইপ্যাডের সাথে প্রো, তারপর আইফোনের সাথে 15 সাথে 15 প্রো ম্যাক্স। মানে এই যে নতুন নতুন যে ভার্সন নিয়ে আসে, এটা হচ্ছে মডিফাই করা এবং এটা যে সেলটাকে আরো বেশি আর লুক্রেটিভ করা কাস্টমারদের কাছে। এটা ছিল তাদের এই মডিফাই এর এই পয়েন্ট দিয়ে এই আইডিয়াটা। এবং মোর পাওয়ারফুল ভার্সন উইথ ফিচার লাইক দ্য অ্যাপল পেন্সিল ম্যাজিক কিবোর্ড। আমরা জানি অ্যাপল পেন্সিল ম্যাজিক কিবোর্ড দিয়ে অনেক কিছুই আঁকাআঁকি করা যায়, অনেক কিছু ডিজাইন করা যায়, হোয়াট এভার। তো আমরা যাই এখন হচ্ছে লাস্টের দিকে, সেটা হচ্ছে পুট অ্যানাদার ইউজ, টু ফাইন্ড আদার ইউজ ফর অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট পারহ্যাপস ইন এ ওয়ে দ্যাট ওয়াজ নট অরিজিনালি ইন্টেন্ডেড। আচ্ছা, অ্যাপল পে দিয়ে আমরা কিন্তু কি করতে পারি? অ্যাপল ট্রান্সফার দ্য আইফোন ইনটু এ ডিজিটাল ওয়ালেট। এটা দিয়ে আমরা পে করতে পারি, যেটা আইফোন তাদের ইয়েতে অ্যাপল পে নামে কিন্তু এটা অ্যাড করছে। আচ্ছা, এরপর হচ্ছে ইলিমিনেট মানে হচ্ছে কোন একটা কিছু রিমুভ করা, আননেসেসারি। ধরি আমি একটা অফিসে আছি, আমার এখানে এখন কি আছে, এখানে লাইট আছে, তার আছে, অনেক কিছু তারের হিবিজিবি আছে আমার পাশে। এমন যদি হইতো ওয়্যারলেস থাকতো, আমার জন্য জিনিসটা আরো বেশি সুবিধা হতো, আমার মুভ করতে আরো বেশি আহ মানে ভালো লাগতো। যেমন ফ্যানটা চালানোর জন্য আমাকে সুইচে গিয়ে হচ্ছে কি করতে লাগতেছে, ওটা টাচ করা লাগছে, বাট আমি এখান থেকে যদি মোবাইল ফোনে যদি কন্ট্রোল করতে পারতাম, তাহলে এটা আমার জন্য আরো বেশি ভালো হতো। ইলিমিনেট মানে হচ্ছে সময় রিডিউস করা, টাইমের হচ্ছে ইফেক্টিভ ইউজ করা এবং টাইম ওয়েস্টটা কমানো। তারপর হচ্ছে কোন ধরনের প্যারাদায়ক কাজ থেকে হচ্ছে প্যারাদায়ক কাজ কমিয়ে ফেলা, টু রিমুভ আননেসেসারি কম্পোনেন্টস ফিচার্স টু সিম্পলিফাই দ্য প্রোডাক্ট অর মেক ইট মোর ইউজার ফ্রেন্ডলি। আমরা যেটা বলি ফ্রেন্ডলি ইউজ করা। যেমন উইথ আইফোন এক্স অ্যাপল এলিমিনেট দ্য ফিজিক্যাল হোম বাটন এন্ড রিপ্লেস ইট উইথ ফেস আইডি। যেটা বলতেছিলাম এক্সাম্পল, ওইটাই এলিমিনেট করা মানে হচ্ছে আমার কষ্ট কমানো। কিসের কষ্ট? যাতে জিনিসটা আমি আরো বেশি ফ্রেন্ডলি ইউজ করতে পারি। লাস্ট, রিভার্স টু লুক এট এ প্রোডাক্ট, প্রসেস অর এ সিকোয়েন্স ফ্রম এ ডিফারেন্ট অ্যাঙ্গেল। সো MagSafe by Apple added the ability to use magnetically attach accessories to the back of their iPhone. মানে এটা দ্বারা আমরা ট্রেডিশনাল যে ফোন ইউজ করতাম, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা ট্রেডিশনাল ফোনে কিন্তু চলে যেতে পারবো, আবার ট্রেডিশনাল ফোনের থেকে কিন্তু আইফোনে ব্যাক করতে পারবো। সো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করো, আমি একটা ইনোভেশন যে দিচ্ছি, এটা দ্বারা প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা ইউজার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যাতে ইউজ করতে পারে। যেমন বিকাশের কথা যদি বলি, বা নগদের কথা বলি, বা যে কোনো কিছুর কথা যদি বলি, তারা কিন্তু অ্যানালগ সিস্টেমও রাখছে, আবার কিন্তু কি বলে আমাদের মডার্ন সিস্টেমও রাখছে, বা অনলাইন সিস্টেম যেটাকে বলি এটাও রাখছে। তো প্রত্যেকটা কাস্টমার কিন্তু অনলাইন বেস ইউজার না। যেমন আমি এসিবি ব্যাংকের হচ্ছে ইউজার,
কিন্তু এসিবি ব্যাংকের সব ইউজার কিন্তু অনলাইন ব্যাংকিং ইউজ করে না, তারা হচ্ছে অ্যাপস কি বলে এমনি নর্মাল যেটা আমরা ইউজ করি কোড দিয়ে সার্চ করা বা ক্রোমে গিয়ে সার্চ করা এতটুকুতে অভ্যস্ত। তারা তো বিকাশই করছিল একটা কোড ইউজ করছে *247#, যেটা দ্বারা হচ্ছে যে কেউ তার চেকিং ব্যালেন্স বা ফান্ড ট্রান্সফার যে কোনো কিছু করতে পারবে। তো ওটা ওয়ান কাইন্ড হচ্ছে বুটাম বাটনে, আমরা যে বোতাম বাটন ইউজ করতাম ওই ট্রেডিশনে কিন্তু ওরা ওটা রেখে দিচ্ছে এবং মডার্ন ভার্সনও রাখছে। তো যখন আপনার আইডিয়া দিব আমাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে আমার ইউজার কারা এবং প্রত্যেকটা ইউজার যাতে এটা ইউজ করতে পারে এবং এটা ফ্রেন্ডলি ইউজ হয় আমাকে এনশিওর করতে হবে। এটাই হচ্ছে রিভার্স, মানে প্রোডাক্টের উপরে লুক করা কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে ইউজ করা যায়, তাহলে আমার আইডিয়াটা অনেক বেশি ইনোভেটিভ হবে, অনেক বেশি হচ্ছে ফিজিবল হবে। এখন আমরা একটা আইডিয়া জেনারেট করব, এটা হচ্ছে আমার প্রায় শেষের দিকে চলে আসি। লেটস গো টু ইনোভেট। একটা আইডিয়া জেনারেট করব। এই আইডিয়া জেনারেট করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, গাইস জাস্ট 10 সেকেন্ড সময় নিচ্ছি, একটা আর্জেন্ট কল প্লিজ। তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ভালো করতে পারবেন। আচ্ছা, কোয়েশ্চেনের নিয়ে যদি কারো যদি কোয়েশ্চেন থাকে প্লিজ, আমরা কোয়েশ্চেন আনসার একটা সেশন রাখবো খুব সুন, আমার একটু তাড়াতাড়ি শেষ করা লাগবে প্লিজ, আমি যাচ্ছি। লেটস গো টু ইনোভেট। আমরা একটা ইনোভেট করবো। আচ্ছা, ভাল্ব নিয়ে, আমরা ভাল্বকে কিভাবে আরো বেশি ইনোভেট করতে পারি এটা নিয়ে আমরা এই মুহূর্তে একটা ইনোভেশনে যাব। সো প্লিজ এভরিওয়ান প্লিজ কোঅপারেট মি এন্ড এভরিওয়ান প্লিজ ইনপুট ইউর আইডিয়া হিয়ার সো দ্যাট উই ক্যান ইনোভেট সামথিং। এবং এই ইনোভেশন গুলো অলরেডি ইনোভেশন হয়ে গেছে আমাদের চোখের সামনে সবকিছু দেখি এবং ভিডিওতে অনেক সময় দেখি। তো ইনোভেশন গুলোকে আমরা কিভাবে আরো বেশি মডিফাই করতে পারি এখানের মধ্যে দেখবো। তো ইনোভেশন করার জন্য আমরা স্কেম যেটা বলছি, যে থিওরিটা বলছি স্কেম ফার্স্ট, সেটা আমরা ইউজ করব এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করব। এবং ইনোভেশনের পয়েন্ট হচ্ছে আমাকে এই ভাল্বকে এলইডি ভাল্বে নিয়ে যাব এবং এই এলইডি ভাল্বে আরো কতটুকু হচ্ছে আমি ইউজ করতে পারি, কতটুকু কাজে আমি ইউজ করতে পারি সেটা আমি দেখাবো। ওকে, 7টা পয়েন্টের মধ্যে। আচ্ছা, আমি কারো আইডিয়াতে যাচ্ছি না, আমি দেখাই ফেলি কি করতে পারি। সেটা হচ্ছে এস এস দিয়ে হচ্ছে আমি যেটা বলছিলাম সাবস্টিটিউট দা শিপ ফ্রম দা incandescent valves to LED technology represent this substitution। মানে একটা ভালভ থেকে আমরা যে জেনারেশনে আমরা ভালভ দেখতাম লাল ভালভ, এখন এলইডি তে চলে আসে। এলইডি আসার পর আমরা কি এটা কি আমাকে বেনিফিট দিচ্ছে, সেটা হচ্ছে অনেক বেশি এনার্জি সেভ করতেছে এবং অনেক বেশি আলোকিত করতেছে এবং লঙ্গার লাইফ দিচ্ছে এলইডি তে। তো এটা হচ্ছে আমার যে সাবস্টিটিউট ভালভ থেকে ছিল একরকম, ওটা আরেক জায়গায় আমি ট্রান্সফর্ম করে ফেলছি। ওখান থেকে আইডিয়াটা নিছি এবং নতুন কিছু ইনোভেট করছি। এবং সি দিয়ে যেটা করতে পারি, টু কম্বাইন দ্য লাইট বাল্ব উইথ ওয়াইফাই অ্যাপ কন্ট্রোল। দ্যাটস দ্য অ্যামেজিং আইডিয়া। এটা কিন্তু অলরেডি আছে বাইরের দেশে, বাংলাদেশে আছে কিনা আমি জানি না, বাট আমি এখনো দেখি নাই, থাকতে পারে। তো ওয়াইফাই অ্যাপ কন্ট্রোল দিয়ে কিন্তু ভাল্বটা যেভাবে আমি কম্বাইন করছি, অ্যালোয়িং ইউজার টু অ্যাডজাস্ট ব্রাইটনেস কালার এন্ড শিডিউল ভায়া দেয়ার ফোনস। সো এটাও কিন্তু ইনোভেশন। মানে আমার একটা ভাল্ব থেকে এলইডি ভাল্বে নিচ্ছি, বাট এলইডি ভাল্বটা আমি কতগুলো কাজে ইউজ করতে পারবো, এটাই হচ্ছে ইনোভেশন। এবং যত বেশি আমি একটা আইডিয়াকে অনেকগুলো কাজ ইউজ করতে পারবো, অনেকগুলো প্রবলেমের সলিউশন দিতে পারবে, অনেকগুলো আমার ইউজারদের প্যারা কমায় দিবে, তখন ওই আইডিয়াটা অনেক বেশি লুক্রেটিভ হবে, অ্যাকসেপ্টেবল হবে এবং অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং এ দ্বারা হচ্ছে অ্যাডাপ্ট টু এমিট আল্ট্রা ভায়োলেট লাইট টু স্টারলাইজ এয়ার সারফেসেস ওয়াটার বাই কিলিং ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসেস। তো অনেকগুলো যে ভাল্বটা যেটা হচ্ছে ওয়াটারের মধ্যে, কিন্তু এটা কিন্তু অনেকগুলো ভাল্ব আছে ওয়াটারের মধ্যে কিন্তু জ্বালানো যায়। তো এরকম একটা ইনোভেশন করা যায়, ভাল্বটাতে পানি পড়লো বা কোনো ধরনের ইয়ে হবে না। এবং হচ্ছে এই ভাল্ব দিয়ে আদার্স যে ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের আশেপাশে, এটা যদি ক্লিন করা যায় লাইট দিয়ে, পসিবল কিন্তু। তো এটা কিন্তু একটা ইনোভেশন হতে পারে। এম দিয়ে যেটা করতে পারে, টু মডিফাই দ্য ট্রেডিশনাল শেপ অফারিং স্লিক স্পেস সেভিং ডিজাইনস দ্যাট ক্যান ফিট এনি কন্টেম্পোরারি হোমস আর অফিসেস। অফিসের মধ্যে আমরা কিছু কিছু ভাল্ব দেখি হচ্ছে হাতে ক্যারি করা যায়, যে কোনো জায়গায় গিয়ে জ্বালানো যায়, পাকা করা যায়, ফোল্ড করা যায়, যে কোনো জায়গায় হচ্ছে খুব স্পেস লাগে না, ইউজ করা যায়। এটা হচ্ছে মডিফিকেশন। পি দ্বারা যেটা করতে পারি, টু ইউজ ক্যামেরা ফর ট্র্যাকিং অফিস অ্যাক্টিভেশন। এটা কিন্তু অলরেডি আমরা দেখি, কিন্তু ভালভের মধ্যে কিন্তু মেমোরি কার্ড ইউজ করে ক্যামেরা ইউজ করা যায়, এটা কিন্তু অলরেডি আছে। তো এটা কিন্তু এক ধরনের ইনোভেশন, এটা কিন্তু প্রবলেম থেকে কিন্তু আইডেন্টিফিকেশন করছে যে আমি একটা ভালভ দিয়ে কিন্তু আমার রুমটাও কন্ট্রোলিং করতে পারতেছি কি। বাট এটা কিন্তু নেগেটিভ ক্ষেত্রে বেশি ইউজ হচ্ছে। তো দিস ইনোভেশন ফিজিবল হতে পারে, ইফেক্টিভ হতে পারে, বাট এটা কিন্তু মিস ইউজও হতে পারে। আমাকে যখন আইডিয়া দিব, এটা যাতে মিস ইউজ হবে কিনা এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, দেন টু ইলুমিনেট। আচ্ছা, টু
টু ইলুমিনেট when someone enters a room eliminating the need for a light switch। আচ্ছা, তো এটা আমরা কিন্তু করতে পারি, যখন রুমে আসবে তখন সুইচটা হচ্ছে অটোমেটিকলি জ্বলে উঠবে বা অটোমেটিকলি নিভে যাবে রুম ত্যাগ করার পর, যাতে হচ্ছে আমার ইলেকট্রিক, আমি রুম থেকে যখন বের হই লাইটটা অফ করলাম না, আমার কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু ইউজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওয়েস্ট হচ্ছে। তা আমার যদি এরকম কোনো সিস্টেম থাকতো, আমি ভুলে যাই লাইট অফ করতে, তা আমি বের হলাম, আমার রুমের লাইটটা অটোমেটিকলি হচ্ছে অফ হয়ে গেল, রুমে ঢুকলাম লাইটটা অটোমেটিকলি হচ্ছে অন হয়ে গেল, যেটা আমরা বিভিন্ন হোটেলে, বড় বড় হোটেলে কিন্তু দেখি, এটা কিন্তু সিস্টেমটা আছে। আর টু অ্যাবজর্ব সানলাইট ডিউরিং দ্য ডে এন্ড লাইট আপ নাইট উইদাউট নিডিং টু কানেক্ট টু দ্য পাওয়ার গ্রিড। আমরা কিন্তু কিছু কিছু ভাব দেখছি কারেন্ট চলে গেলে কিন্তু জ্বলে, এটা কিন্তু পাওয়ার কনজিউম করে রাখতেছে। এবং এটা যদি এমন আমরা একটা সিস্টেম করতে পারি যেটা দিয়ে হচ্ছে সৌর বিদ্যুতের ইউজ করতে পারি, হ্যাঁ, তো সোলার দিয়ে আমি যদি একটা সিস্টেম করতে পারি ভাল্বের মাধ্যমে, যেটা ডেতে হচ্ছে এনার্জি কনজিউম করে রাখবে এবং রাতে হচ্ছে এটা ইলেকট্রিসিটি না থাকলে এটা আমাকে হচ্ছে আলো দিবে। সো দ্যাট ক্যান বি এ lots of idea by these stamper tools. We can use this tool for generating the idea. Obviously that idea will be very feasible, effective if you use this tool. 100% শিওর না, বাট 90% শিওর এই টুলটা অনেক বেশি ইফেক্টিভ হবে আইডিয়া কম্পিটিশন, যারা আইডিয়া জেনারেট করবা এই টুল দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে একটা আইডিয়া অনেক বেশি ফিজিবল হবে। আইডিয়া কম সবাই আইডিয়া দিবে, কারটা অ্যাকসেপ্ট হবে, যারটা বেশি ফিজিবল, যারটা অনেক বেশি প্রবলেম সলভ করতে পারে। এবং এটুকু কিন্তু ফোকাস করতে হবে, যখন জাস্ট থাকবে তখন বলতাম আমার আইডিয়া দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করছে, এবং প্রত্যেকটা আইডিয়া প্রবলেম সলভের ক্ষেত্রে সবগুলো ফিজিবল, সবগুলো ইফেক্টিভ, তখন কিন্তু আইডিয়াটা অ্যাকসেপ্টেবল হবে। ওকে, আমি অনেক জোরে কথা বলতেছি, অনেক কুইকলি আমাকে কুইক শেষ করতে হবে, প্লিজ অন্যভাবে নিও না। ওকে, হাউ টু ইভ্যালুয়েট ইওর আইডিয়া। এখন আইডিয়া নিলাম, আইডিয়াটা ইভ্যালুয়েট করবো কিভাবে? তিনটা জিনিস, শর্টকাট, অনেকগুলো কোয়েশ্চেন থাকতে পারে, বাট আমি এই তিনটা কোয়েশ্চেনে হচ্ছে যখন আমি জাজ থাকি এই তিনটা কোয়েশ্চেনের উপরে কিন্তু পার্টিসিপেন্টদের কোয়েশ্চেন করি, যে আইডিয়াটিকে আসলে ইনোভেটিভ, এটাকে আসলে ফিজিবল, এটাকে আসলে রিয়েল প্রবলেম সলভ করতে পারে। এই তিনটা কোয়েশ্চেন যদি তোমরা তোমাদের আইডিয়াকে কোয়েশ্চেন করে আনসার পাও, তাহলে তুমি 100% ধরে নাও তোমার আইডিয়াটা ফিজিবল বা এটা ইফেক্টিভ এবং এটা অ্যাকসেপ্ট করার মতোই। এই তিনটা আইডিয়ার উত্তর যদি হ্যাঁ হয় এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন গুলো করতে হবে, এই তিনটা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবকিছুর মধ্যে এই তিনটা কোয়েশ্চেন জড়িত। আর অনেকগুলো কোয়েশ্চেন আরো আছে, কারণ আমি এই তিনটা কোয়েশ্চেনের উপর ফোকাস করে সবকিছু জাজ করি এবং সবকিছু ইভ্যালুয়েট করার ট্রাই করি, এবং তোমরা কিন্তু এই তিনটা কোয়েশ্চেন ইভ্যালুয়েট করতে পারো। ওকে, হোয়াট ওয়ান শুডন্ট ডু ইন অ্যান আইডিয়া কম্পিটিশন। আইডিয়া কম্পিটিশন যে জিনিসগুলো করা যাবে না সেটা হচ্ছে ডোন্ট ফোকাস অনলি অন প্র্যাকটিক্যালিটি ইন দ্য বিগিনিং। শুরুর দিকে প্র্যাকটিক্যালিতে যাওয়া যাবে না। আমাকে বললো আমাকে একটা আইডিয়া দেন আমি বিমানে কিভাবে হচ্ছে পাখা ছাড়া উড়বো, পাখা ছাড়া কিভাবে আকাশে উড়বো, আমি খুব সিরিয়াসলি নিয়ে নিলাম, এটার জন্য আমি আইডিয়া জেনারেট করার জন্য পাগল হয়ে গেলাম। শুরুতে প্র্যাকটিক্যালি যাওয়া যাবে না, আমাকে জানতে হবে সে আকাশে উঠতে চায় কেন, এবং সে আকাশে উঠতে চাওয়ার রিজন কি, এবং তার কি জিনিসটা ছাড়া সে উঠতে চায়, এবং এটা অন্য কি পারস্পেক্টিভ আমাকে চিন্তা করা যায়, তাকে যদি উড়ানো যায় তাকে বলবো হচ্ছে আপনি উড়ার মতো তো অনেক কিছু আছে, এগুলো ইউজ করবে কিনা, সে ইউজ করবে না কেন, এটা আমাকে জানতে হবে। দেন আমি প্র্যাকটিক্যালিতে যাবো। শুরুতে প্র্যাকটিক্যালিতে কোনো একটা প্রবলেম দেখে আহামরিতে আমাকে সলিউশন দিতে হবে তা না, এটা প্র্যাকটিক্যালিতে সবসময় চিন্তা করা যাবে না, আগে র্যান্ডমলি চিন্তা করতে হবে। যখন আমি একটা টিমের মধ্যে থাকবো, আমাকে প্রথমে শুরুতে কিন্তু প্র্যাকটিক্যালি কোয়েশ্চেন আস্কিং এ যাবো না, আমি প্রথমেই একটা র্যান্ডমলি চিন্তা করবো যেটা কি হইতে পারে, মজার ছলে প্রথম পার্ট থাকবে, মজার ছলে জিনিসটাকে চিন্তা করা বিভিন্ন র্যান্ডমলি অ্যাঙ্গেল থেকে। দেন যাবো হচ্ছে আমি কনভিনিয়েন্টের ওয়েতে, দুইটা ওয়েতে, প্রথমে যাবো হচ্ছে আমি র্যান্ডমলি, তারপর কনভিনিয়েন্ট ওয়েতে হচ্ছে আমি যাবো। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোন্ট প্ল্যাগারাইজ অর কপি আইডিয়াস। আমরা কিন্তু অনেকগুলো আইডিয়া কিন্তু কপি করে ফেলি বা কারো কাছ থেকে শুনছি, তো এই জিনিসটা করা ঠিক হবে না। দেখা যাবে আইডিয়া কম্পিটিশন অনেকগুলো আইডিয়া সেম হয়ে যাচ্ছে, বা আমরা সেম বন্ধু কম্পিটিশনে পার্টিসিপেট করছি, সেম বন্ধু হচ্ছে বন্ধুরা হচ্ছে কি করলাম, একটা আইডিয়া জেনারেট করলাম যে বললাম তুই এটাকে এভাবে রিপ্রেজেন্ট করবি, তুই এভাবে রিপ্রেজেন্ট করবি, এটা কিন্তু ধরা খাই যায় জাজদের কাছে। তো ডোন্ট প্ল্যাগারাইজ হচ্ছে কপি করা যাবে না। ডোন্ট ওভার কমপ্লিকেট দ্য আইডিয়াটাকে বেশি কমপ্লিকেট করা যাবে না, যত সিম্পলি প্রেজেন্ট করা যায়, যে আইডিয়াটা যত সিম্পলি ফিজিবল এবং ফ্রেন্ডলি ইউজার হবে, তত বিষয়টা এরা অ্যাকসেপ্টেবল হবে জাজদের কাছে। অনেক বেশি কমপ্লিকেট ওয়েতে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, জাজরাও বুঝতেছেন আমি কি বুঝাচ্ছি, তখন কিন্তু আইডিয়াটা ফিজিবল ইফেক্টিভ হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাকসেপ্টেবল হয় না। তো ওভার কমপ্লিকেট করা যাবে না। ফোর্থ ওয়ান, ডোন্ট ফিয়ার ফেলিওর অর রিজেকশন। আমরা কিন্তু ভয় পেয়ে যাই যখন জাজদের কাছে যাব, হাই আমার আইডিয়াটা অ্যাকসেপ্ট হবে কিনা, আমি রিজেক্ট হয়ে যাব কিনা, আজকে তো আমাকে উপর উঠে প্রেজেন্টেশন দিতে হবে, আমি তো ভয়ে কেঁপে যাব, আমাকে কোয়েশ্চেন করলে আমি উত্তর দিতে পারলাম না, পরে এসে আমি বললাম আমি হইলাম না, ফেলিওর হয়ে গেলাম। এই ফিয়ারটা আসলে রাখা যাবে না, এটাকে নিতে হবে লার্নিং পার্ট হিসেবে। ডোন্ট ইগনোর ইউর টার্গেট অডিয়েন্স। আমার টার্গেট অডিয়েন্স কারা?
আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে অবশ্যই আমাকে টার্গেট রেখে সবকিছু করতে হবে। টার্গেট মার্কেটে বলি, টার্গেট অডিয়েন্স বলি, যাই করি, এদেরকে ইগনোর করা যাবে না। ওদেরকে কিভাবে এনগেজ করা যায় এটা আমাকে ট্রাই করতে হবে। ডোন্ট ওয়ার্ক ইন আইসোলেশন। আইসোলেশন মানে কি? আমরা টিমে কাজ করলে কি করি? আমি নিজে আইডিয়া জেনারেট করতেছি, 4 জন মিলে একটা টিমে আমরা পার্টিসিপেট করছি, আমরা কোনো ব্রেন স্টর্মিং করতেছি না, আমরা কোনো একজন 4 জন বসে একসাথে কোনো কথাই বলতেছি না, আমরা কি করতেছি শুধু গিয়া নিজ নিজ ভাবে বলতেছি তুই একটা আইডিয়া বানা, ওরা বলছে তুই একটা আইডিয়া বানা, মানে নিজে নিজে হচ্ছে আইডিয়া জেনারেট করছি। এটা পুরাই একটা হচ্ছে কি বলবো, মানে বুলশিট কিছু একটা হয়ে যাবে, মানে এটা ফিজিবল হবে না, ইফেক্টিভ হবে না। ইফেক্টিভ হওয়ার জন্য 4 জনকে একসাথে বসতে হবে, বা 3 জন থাকলে 3 জনকে একসাথে বসতে হবে। আইসোলেশন মানে একাই বসে সবগুলো আইডিয়া করলাম, সবগুলো আইডিয়া বাড়ালাম, সবকিছু মেক করলাম, এটা কিন্তু ফিজিবল হবে না। এটা কিন্তু বাকি যারা টিমমেট আছে তারা কিন্তু আইডিয়ার সাথে পরিচিত থাকবে না এবং তারা গিয়ে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে না। জাস্টরা কিন্তু সবাইকে কোয়েশ্চেন করতে পারে। তো যখন টিমে কাজ করবো, আমার টিমের সবাই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কি থাকতে হবে, ইনফর্ম থাকতে হবে এবং প্রত্যেকে সুন্দরভাবে জানতে হবে এবং তাকে প্রেজেন্ট করতেই হবে। এবং অবশ্যই প্রেজেন্টেশন যখন যেতে যাব 4 জনকে ফ্লোর দিতে হবে। একাই একাই প্রেজেন্টেশন দিয়ে দেবো, একাই সবকিছু শেয়ার করে ফেললাম, আমি টিম লিডার, আমি করলাম, এটা কিন্তু টিমের উপর নেগেটিভ মার্কিং হয়। টিম ওয়ার্ক মিনিং হচ্ছে আমার সবাইকে এখানে সেম ইফোর্ট দিতে হবে, সেম ভাবে প্রেজেন্ট করতে হবে, সেম ভাবে আমাকে কোয়েশ্চেন আনসারে পার্টিসিপেট করতে হবে। আমরা কোয়েশ্চেন আনসার করলাম, ওরে বললাম ঠেলে দিলাম তুই আনসার দে, তুই আনসার দে, এটা কিন্তু করা যাবে না, এটা নেগেটিভ মার্কিং হবে। ডোন্ট এজিউম ইউর ফার্স্ট আইডিয়া ইজ পারফেক্ট। তুমি ধরে নিলে একটা আইডিয়া করলা, এটাই পারফেক্ট আইডিয়া। তো যখন আইডিয়া জেনারেশনে যাবো, আমাকে অল্টারনেটিভ রাখবো, মিনিমাম 3টা অল্টারনেটিভ রাখবো, 3টা হাইয়েস্ট, এর বেশি না। 3টা অল্টারনেটিভ রাখবো, বলবো আমার এই আইডিয়াটা ফিজিবল না হলে আমি এটাতে যাব, এটা ফিজিবল না হলে এটা আমার ফাইনাল। তখন জাস্টরা বলবে আসলে ওর অল্টারনেটিভ প্ল্যান আছে। লোকজন কিন্তু আইডিয়া সবসময় ইফেক্টিভ ফিজিবল হবে তা না, কিন্তু যখন দেখো অল্টারনেটিভ আছে, আমার বিপদে পড়বো এটা আমি জানি, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাকে কি, এটা যদি আমাদের একটা সাপোর্টিভ প্ল্যান থাকে, তাহলে কিন্তু ওই জায়গায় কিন্তু আমার অ্যাকসেপ্টেবিলিটিটা বেড়ে যাবে। আমি শুধু একটা আইডিয়া দিলাম, আইডিয়াটাকে পারফেক্ট বলে আমি ঘোষণা দিয়ে চলে আসলাম, এটা কিন্তু হবে না, নেগেটিভ মার্কিং হতে পারে। নেগেটিভ মার্কিং হবে না, বাট জাস্টরা কনফিউজ থাকবে যে ও এই আইডিয়া এটাকে আসলে ফিজিবল কিনা। যখন 3টা আইডিয়া শেয়ার করবে, তখন জাস্টরা বুঝে নেবে যে 3টা আইডিয়ার মধ্যে কোনটা ফিজিবল। কারণ 3টা আইডিয়াই তোমার, তোমার কিন্তু তুমি যে ফার্স্টটাকে যদি প্রায়োরিটি দাও, তাহলে জাস্ট তোমাকে মনে করবে না ও ফার্স্টে প্রায়োরিটি দিচ্ছে, ওকে নেগেটিভ মার্কিং, ওটা ফিজিবল না। তোমার 3টা আইডিয়া কিন্তু তোমার, কিন্তু 3টার মধ্যে কোনটা বেশি ফিজিবল ওটা তোমাকে যদি শো করতে পারো, তাহলে তুমি কিন্তু এই জায়গায় ভালো একটা মার্কিং পাবা। ডোন্ট ডিসরিগার্ড ফিডব্যাক। জাস্টরা কিন্তু অনেক ফিডব্যাক দিবে, টিমমেটরা অনেক ফিডব্যাক দিবে, বা যারা এখানে অর্গানাইজার তারা কিন্তু অনেক ফিডব্যাক দিতে পারে, এটা অসম্মান করা যাবে না। দিস ইজ আনপ্রফেশনালিজম। উই হ্যাভ টু শো আওয়ার প্রফেশনালিজম ইন এভরি সেক্টর, বিকজ উই আর রিপ্রেজেন্টিং আওয়ার ইউনিভার্সিটি এবং রিপ্রেজেন্টিং মাই সেলফ, রিপ্রেজেন্টিং মাই ফ্যামিলি বলি, কান্ট্রি বলি, হোয়াট এভার। উই হ্যাভ টু বি প্রফেশনাল ইন এভরি সেক্টর, ইচ ফাংশন, ইচ কম্পিটিশন, এভরিওয়ার উই হ্যাভ টু শো প্রফেশনালিজম। এবং সবসময় সম্মান জানাতে হবে। হোয়াট এভার, আমি জিতলাম না, আমি ভালো করলাম, তারপর আমাকে হচ্ছে মার্কিং দিল না, এটা নিয়ে কোনোভাবেই রিগ্রেট ফিল করা যাবে না এবং ডিসরিগার্ড করা যাবে না। দ্যাটস ইট। শেষের পথে চলে আসছি। ওকে, এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, আনলক করার জন্য একটা চাবি লাগবে, চাবি তো ছিল না। আমরা কিন্তু স্ক্যাম্পারে যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট দিয়ে কিন্তু আমি একটা চাবি বানিয়ে দিলাম। এই চাবি দিয়ে কিন্তু ক্রিয়েটিভিটি আনলক করা পসিবল, 100% না, বাট পসিবল, এটা আমি বলতে পারি। এখন চাবিটা কি ভালো লাগছে কিনা, বা চাবিটা সুন্দর কিনা, চাবিটা দেখতে কেমন লাগছে একটু যদি জানাইতাম, আমি যদি জানতাম। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি, শেষ করে দেবো এখন। Okay, nice. Please don't write about nice and attractive. This is the famous dialogue এখন। Nice. এই চাবি দিয়ে কি খুলবে? ওকে, এই চাবি দিয়ে ওই যে তালাটা আমরা দেখালাম ওইটাই খুলতে হবে। এটা স্ক্যাম্পার যে টুলটা দেখাইলাম ক্রিয়েটিভিটি আনলক করার জন্য বা আইডিয়া জেনারেট করার জন্য, ওই স্ক্যাম্পারে 7টা ইয়ে দিয়ে বর্ণ দিয়ে হচ্ছে, অ্যালফাবেট দিয়ে হচ্ছে, এই জায়গায় আমরা এখানে ডিনোট করলাম আর কি চাবিটাকে, যে 7 এখানে ইয়ে আছে, ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টর গুলো একসাথে যদি কানেক্ট করা যায়, তাহলে চাবিটা অনেক বেশি স্ট্রং হবে এবং ক্রিয়েটিভিটিটা খুব দ্রুত আনলক করা যাবে। এক্সক্লুসিভ শর্ট এন্ড স্ক্যাম্পার পার্থক্য। ওকে, শর্ট অ্যানালাইসিস তো অলরেডি বললাম। আমরা শর্ট অ্যানালাইসিস আমরা হচ্ছে ইন্টারনাল ফাংশনের জন্য ইউজ করি। ইন্টারনাল কোম্পানি হতে পারে, ইন্টারনাল অর্গানাইজেশন হতে পারে, বা আমার নিজের জন্য হতে পারে। হ্যাঁ, আর স্ক্যাম্পারটা হচ্ছে টোটাল একটা টুল, শর্ট অ্যানালাইসিস টুল, বাট এই ক্ষেত্রে হচ্ছে আমাকে
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হয়। শর্ট অ্যানালাইসিস আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না, আমি জাস্ট আমার প্রবলেম গুলো ফাইন্ড আউট করি। আর স্ক্যাম্পারের মধ্যে একটা জিনিসটা কত ওয়েতে ইনোভেট করা যায়, কত বেশি প্রবলেম সলভ করা যায়, স্ক্যাম্পার দিয়ে কিন্তু আইডিয়াটা জেনারেট করতে হবে। সোয়াট তো অবশ্যই আমরা ইউজ করবোই, সোয়াট দিয়ে হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন ইউজ করবোই। দেন ওই প্রবলেম গুলোতে কত স্ক্যাম্পার টুলে নিয়ে আসবো, যাতে আমি আইডিয়াটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে পারি, অনেক বেশি ক্রিয়েটিভ করতে পারি, অনেক বেশি ফিজিবল করতে পারি। তখন আমার আইডিয়াটা অনেক বেশি খুব লুক্রেটিভ হবে জাজদের কাছে। ওটার জন্য আমি এটা ইউজ করব। আর কেউ, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাই আমরা আসসালামু কিন্তু চাবি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। লিমন প্লিজ। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যেহেতু আইডিয়া ইনোভেশন নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন প্রোগ্রামটাতে যখন আমরা জাজদের সামনে যাব, তখন আমার মনে হচ্ছে যে আমার আইডিয়াটা জাজের পছন্দ হয়নি, বা আমি যে আইডিয়াগুলো দিচ্ছি সেটা উনি ভালোভাবে নিচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমার যেই সব মানে চ্যালেঞ্জ গুলো সামনে আসবে জাজদের, মানে কি বলে যে জাজদের, আমি যা মোটামুটি ধরেন আমার আইডিয়াটা জাজকে ভালোভাবে আমি বুঝাইতে পারতেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি বুঝাচ্ছি কিন্তু জাজ এটা ভালোভাবে নিতেছে না। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? ওকে ফাইন। সো যেটা বলতেছিলাম, ডিসরিগার্ড করা যাবে না। জাজদেরকে বোঝানোর জন্য যত সিম্পলিসিটি ওয়ে আছে ওটাতে যাইতে হবে। জাজরা কি চাচ্ছে কোয়েশ্চেনটাকে বুঝতে হবে। জাজরা কিন্তু কোয়েশ্চেন করে, কিন্তু কোয়েশ্চেন আমরা ক্যাচ করতে পারি না যখন আমরা হচ্ছে স্টেজে থাকি। আমরা কিন্তু একটা, যাই হোক, নার্ভাসনেস একটা কাজ করবেই যখন জাজটা একটু কোয়েশ্চেন করে। সবার ক্ষেত্রে না হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে। সেক্ষেত্রে আমরা হয়তো কোয়েশ্চেনটাকে ওভাবে ক্যাচ করতে পারি না অ্যাকচুয়ালি জাজ হোয়াট অ্যাকচুয়ালি হি অর শি ওয়ান্ট টু গেট ফ্রম ইউ। তো ওই ক্ষেত্রে আমাকে অবশ্যই কোয়েশ্চেনটা আবার পুনরায় করার জন্য বলতে পারি যে স্যার আমি তো কোয়েশ্চেনটা বুঝি না, আবার যদি করতেন, সেটা বলতে পারি। এবং কোয়েশ্চেনটা তত ভেঙে ভেঙে ওনার থেকে আদায় করা যায়, তত সিম্পল ওয়েতে আনসার দেওয়া যাবে। কোয়েশ্চেন করলে আমি সাথে রিপ্লাই দেওয়া শুরু করলাম, যাদের পছন্দ হয় নাই, কারণ আমি কোয়েশ্চেনটা হয়তো ক্যাচ করতে পারি নাই আমার জায়গা থেকে। সেই জন্য কোয়েশ্চেনটা যদি মনে হয় যে আমি যে আনসারটা দিচ্ছি জাস্ট পজিটিভলি নিচ্ছে না, তখন আমি বলবো প্লিজ আপনি যে কোয়েশ্চেনটা আরেকবার করতেন, আমি কোয়েশ্চেনটা পুরোভাবে ক্যাচ করতে পারি নাই। তখন আরো একটু সিম্পল ওয়েতে আনসারটা দেওয়া যাবে, এটাই। বাট ওই ক্ষেত্রে কোনো ডিসরিগার্ড করা যাবে না বা রিগ্রেট ফিল করা যাবে না, এটা আমি শুরুতে বলে দিছি। জাজরা, জাজদেরও ল্যাকিংস থাকতে পারে। Human being is not the robot or any kind of apps they always correct answer দিবে বা কারেক্ট আনসার গেট করবে। সো হিউম্যান বিং এর সবারই ভুল থাকে। তোমার পার্সপেক্টিভ থেকে উনি কোয়েশ্চেনটা ভুলভাবে করতেছে, অথবা তোমার আনসারটা উনি ভুলভাবে নিচ্ছে, হইতে পারে। সেক্ষেত্রে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ট্রাই করব। ওই ক্ষেত্রে আমার নার্ভাসনেসটা শো করা যাবে না, বা আমার কোনো অ্যাগ্রেসিভনেস শো করা যাবে না। তো ওই জায়গায় পোলাইটলি যতটুকু সম্ভব ওখান থেকে চলে আসতে হবে, যদি আমি বোঝাতে ব্যর্থ হই। জাজ কিন্তু ওটার জন্য ভাই ওরকম নেগেটিভ মার্কিং নাও করতে পারে। ওকে, ভাই যদি দ্বিতীয়বার আমি প্রশ্ন পোলাইট করলে কি ওখান কোনো থেকে, নেগেটিভ মার্কিং আসবে? সরি, দ্বিতীয়বার প্রশ্ন করলে কি কোনো নেগেটিভ মার্কিং আসবে? না না, দ্বিতীয়বার জাজদের কোয়েশ্চেন করার জন্য আরো পজিটিভ মার্কিং হবে। জাজদের কোয়েশ্চেন জি, করবা না ধন্যবাদ কেন, যে ভাই। আমি কোয়েশ্চেনটা বুঝি না আরেকবার যদি বলতেন সুন্দরভাবে পোলাইটলি। জাজরা তো অবশ্যই ওখানে যারা যাবে এনাফ প্রফেশনাল, তো তাদেরকে যত বেশি কোয়েশ্চেন করে তারা অত বেশি খুশি হবে। তো কোনো সমস্যা নাই, জাজদের কোয়েশ্চেন করা যাবে। ধন্যবাদ ভাইয়া। আর কেউ? ভাই আমাদের কমেন্ট আমরা কি শেষ করব? আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার একটা ভাইয়া কোশ্চেন ছিল। এক্সাম্পলের একটু ফুল মিনিং কয়টা যদি আবার একটু বলে দিতেন। দুই একটা বলে গেছি শেষের দিক দিয়ে। আচ্ছা, ডোন্ট এজিউম ইওর ফার্স্ট আইডিয়া। একজন কোয়েশ্চেন করছে যে ফার্স্ট আইডিয়াটা কারেক্ট না হলে তাহলে কি আমাকে তিন চারটা আইডিয়া ইয়ে করতে হবে? এখানে হয়তো রং ক্যাচ করছো। আইডিয়া বোঝাচ্ছে যে সলিউশনটাকে বোঝাচ্ছে। যখন আমি সলিউশন দিব, অবশ্যই অল্টারনেটিভ সলিউশন দিবে, এটা আমি বলে দিছি, অল্টারনেটিভ সলিউশন রাখবো। কারণ আমি যদি একটা সলিউশনই দিই প্রবলেমের, তাহলে জাস্টরা বুঝে নেবে কি এটাই সলিউশন, এটাই ফিজিবল, এটাই সবকিছু, তখন ওটার উপর মার্কিং হবে। যখন আমি অল্টারনেটিভ দিয়ে দিব, জাস্টরা কিন্তু তখন ইয়ার ডিলেমার মধ্যে পড়বে যে আসলে কোনটার জন্য কি করা লাগতেছে। সে তো দুইটা সলিউশন দিয়েছে, দুইটাই তার সলিউশন, আমি কোনটাতে আগাবো? তখন জাস্টরাই কিন্তু কোয়েশ্চেন করার জন্য অনেক বেশি ইয়ে হয়ে যাবে, মানে ওনারা ডিলেমার মধ্যে, পাজলের মধ্যে পড়ে যাবে। এটা হচ্ছে টেকটিক্স, যে তিন চারটা অল্টারনেটিভ দিয়ে দেওয়া মানে টেকটিক্স, যে জাজদেরকে হচ্ছে বুঝাই দেওয়া যে আপনি এটা ভালো লাগতেছে না ওইটা নেন, ওইটা ভালো লাগতেছে ওইটা নেন, বাট চারোটা আমার আইডিয়া। তো আমি একটা সলিউশনে যাবো না। এই যেমন বললাম, আইডিয়া, ফার্স্ট আইডিয়া কারেক্ট মনে রাখার মানে সলিউশনটা, সলিউশন যেন মাল্টিপল হয়, সলিউশন যেন অল্টারনেটিভ থাকে, দ্যাটস ইট। ওকে, আর কে যেন বলতেছিল? হ্যাঁ ভাইয়া আমার একটা হ্যালো কোশ্চেন ছিল। ভাই, শোনা যাচ্ছে? হ্যালো। প্লিজ।
শুনতে পাচ্ছি, বলো ভাইয়া। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আচ্ছা, ভাইয়া, আমার শুনতে। একটা কোশ্চেন ভাই, মানে আমি এই পর্যন্ত আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ। এই পর্যন্ত যত কেস কম্পিটিশন করেছিলাম, হুম। লাস্ট এই পর্যন্ত আমি যতগুলো কম্পিটিশন করেছিলাম, এখানে আমাকে সবচেয়ে বেশি জাজ যে জায়গাটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে সেটা হচ্ছে বাজেটিং। আপনি যদি একটু বাজেটিং নিয়ে বলতেন তাহলে ভালো হতো, বাজেটিংটা কিভাবে করা উচিত। লাস্ট যে কম্পিটিশনটা করেছিলাম ওইটাতে মোস্ট প্রবাবলি আপনি জাজ ছিলেন, আমি যদি ভুল না করে থাকি। ওইখানেও আপনি আহ, আপনার হচ্ছে যে বাজেটিং নিয়ে বেশি কোশ্চেন করছিলেন। একটু যদি ওকে, বলতেন আসলে বাজেটিংটা আমরা ওকে, কিভাবে করতে পারি। ওকে, ওকে। এখন বাজেট নিয়ে কোশ্চেন করবে তখনই যদি কেসের মধ্যে প্রফিটেবিলিটির কথা বলা থাকে এবং ওটা যদি বিজনেস আইডিয়া হয়। বিজনেস আইডিয়ার ক্ষেত্রে যদি আমার যে কেসে যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট যদি বলা থাকে যে এখান থেকে আমার প্রফিটেবিলিটি এনশিওর করতে হবে, আমার আরওআই এনশিওর করতে হবে, এবং এটারও আমাকে বাজেট দেওয়া আছে। তোমাদের যে কেসটা ছিল সেটা মার্কেটিং বেসড, এবং মার্কেটিং এর জন্য অবশ্যই বাজেট থাকাই লাগবে, এবং মার্কেটিং কস্ট কি কি হতে পারে দ্যাটস ওয়াই ওটার জন্য বাজেট ছিল। বাট আইডিয়ার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কিসে যাচ্ছি না, এক্সিকিউশনে যাচ্ছি না, আমি আইডিয়া দিচ্ছি। আইডিয়াটা কি হতে পারে? আমি ঘুম থেকে উঠে হচ্ছে খাবার পেয়ে যাব, এটার জন্য কি করতে পারি, এটা জন্য আমাকে আইডিয়া দিতে হবে, এটার জন্য আমার কোনো মার্কেটিং কস্ট বা অন্য কস্ট আমাকে দিতে হবে না। বা আমি বলতেছি যে আমি এই মুহূর্তে বসে আমার বাড়িতে কি হচ্ছে এটা আমি দেখবো, এটার জন্য কি আইডিয়া হতে পারে, এটা আইডিয়া হবে, এটার জন্য তো বাজেট হবে না। বাট আইডিয়াটা ফিজিবল কিনা, আমি যদি বলি যে না ওখান থেকে হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে ওটা ক্যাপচার করে মোবাইলে আমি দেখতে পারবো, এটা আসলে ফিজিবল কিনা, তখন কোশ্চেন আসবে ফিজিবিলিটি নিয়ে। আইডিয়ার ক্ষেত্রে ফিজিবিলিটি, ইফেক্টিভিটি এগুলো নিয়ে কোশ্চেন আসবে। কারণ ওখানে তো আমাকে তো প্রফিটেবিলিটি এনশিওর করতে বলে নাই। যদি এমন কোনো আইডিয়া থাকে যে এখানে বলছে এই আইডিয়াটা এক্সিকিউট করে প্রফিটেবিলিটি এনশিওর করতে হবে, তখন বাজেট শো করতে হবে, এবং বাজেট নিয়ে জাস্টরা কোশ্চেন করবেই। যখন আরওআই এনশিওর করতে হবে তখন আরওআই নিয়ে ক্ষেত্রে বাজেট নিয়ে কোশ্চেন করবে এবং আরওআই নিয়ে এনশিওর করবে। দ্যাটস ইট। বাট আইডিয়া কম্পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো বাজেট দিবে বা বাজেট নিয়ে কোশ্চেন আসার কথা মনে হয় না। বাট আমার যতটুকু আইডিয়া কম্পিটিশনের উপর নলেজ আর কি, যদি হয় তাহলে ওটা হয়তো বিজনেস আইডিয়া কম্পিটিশন হইতে পারে। দ্যাট ক্যান বি। আই থিঙ্ক ইউ গট ইট। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি। মানে আইডিয়া কম্পিটিশনে আমাদেরকে বাজেটটা ওইভাবে দেখান ম্যান্ডাটরি না আর কি। আর একটা যদি কোশ্চেন হচ্ছে চাই, ভাই, যদি রিকোয়ারমেন্টে আমরা তো থাকে যে আইডিয়াটাকে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে এবং আরওআই এনশিওর করতে হবে, প্রফিটেবিলিটি এনশিওর করতে হবে, একটা বাজেট দেওয়া হবে, যদি থাকে তখন কিন্তু বাজেট আসবে। আদারওয়াইজ বাজেটে যাবো কেন? আমি আইডিয়া দিব যে এটা সলিউশন কি কি হইতে পারে, কি কি আমরা ইনোভেট করতে পারি, কিভাবে যেতে পারি, এটার জন্য কি করা লাগবে। বাট এটার আচ্ছা জি ভাই, যদি এক্সিকিউশন প্ল্যান চাই, এক্সিকিউশন প্ল্যান তো আমরা করবো না, আমরা তো আইডিয়া দিচ্ছি, আমরা আইডিয়া দিতে আসছি, আমরা তো এক্সিকিউশন করতে আসি নাই। এক্সিকিউশন থাকবে তো বিজনেস ফ্যাক্টর বা অন্যান্য ফ্যাক্টরে চলে যাবে, তখন তখন তো এটা আইডিয়া কম্পিটিশনে থাকলো না। জি ভাই, বুঝতে পারছি। আর একটা কোশ্চেন ভাই, তাহলে ভাই আমরা কি এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো না, জাস্ট আইডিয়াটা দেখাবো? হ্যাঁ, আইডিয়াটা তো দেখাইতে হবে। আমি মার্কেটিং স্ট্র্যাটেজিতে কেন যাব? এতক্ষণ যে আমরা যে আইডিয়া সম্পর্কে বললাম, কিন্তু তারা আইডিয়া প্রথমে জেনারেট করছে। আমার কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট দেখতে হবে, আমার রিকোয়ারমেন্টে যদি চাই আইডিয়াটা জেনারেট করার পর ইউ হ্যাভ টু শো ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি to execute your idea or to sell your idea or to implement your idea, তখন কিন্তু আমাকে এই এগুলোতে যাইতে হবে। এই টাইমলাইন, বাজেট, প্রফিটেবিলিটি এগুলো শো করতে হবে। আমাকে ফার্স্ট দেখতে হবে আমাকে কি কেস দেওয়া হচ্ছে বা কি চাচ্ছে রিকোয়ারমেন্টে। তোমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল ওখানে বাজেট নিয়ে একদম ডিরেক্টলি মেনশন করা ছিল, ওই জন্য বাজেট নিয়ে কোশ্চেন গুলো করা হয়েছে। এখানে যদি থাকে তাহলে তোমাকে এগুলো নিয়ে কোশ্চেন করবে। বাট আমি তো জানি না টিমস কি করতে যাচ্ছে, এটা তো অর্গানাইজেশন বা আরইউবিসির ডিসিশন, তারা অ্যাকচুয়ালি কি চাইবে তাদের পার্টিসিপেন্টের কাছ থেকে। ইটস টোটালি আপ টু দেম। জি ভাই, এখন আমি বুঝতে পারছি ভাই, বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেছে। আর কারো কোয়েশ্চেন? ভাই আপনি একটা মানে পয়েন্টে লিখেছিলেন যে ডোন্ট অ্যাসিউম ইওর ফার্স্ট আইডিয়া ইজ পারফেক্ট। মানে এইটা দ্বারা হচ্ছে কি বুঝাইছেন যে আমরা আমাদের কাছে মানে একাধিক মানে আইডিয়া থাকবে, যদি প্রয়োজন হয় তখন সেটা প্রেজেন্ট করব, নাকি যখন আমি প্রেজেন্টেশন দিব একসাথেই দুইটা বা তিনটা আইডিয়া একসাথেই প্রেজেন্ট করব? না, এই আইডিয়াটা হচ্ছে আমাকে দেখতে হবে যে আইডিয়াটা আমি দিচ্ছি। ধরি আমি যদি
ওয়াটার পলিউশনের জন্য আমাকে কোনো আইডিয়া দিতে হয়, এই আইডিয়া গুলো তো দুই তিনটা আইডিয়া হইতে পারে। একটা আইডিয়া হইতে পারে একটু কম ফিজিবল, আর একটা আইডিয়া বেশি ফিজিবল, মানে বেশি কম খরচে করা যাবে বা কম শ্রম দিতে হতে পারে। মানে এটার একটা জাস্টিফিকেশন থাকতে হবে। যখন আমি আইডিয়া দিয়ে যাবো, আমি যদি মনে করি একটা প্রবলেমের একটাই সলিউশন আছে আর কোনো আইডিয়া দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে একটা আইডিয়া হইতে পারে। বাট আমার মতে কোনো প্রবলেমের যে দুই তিনটা সলিউশন নাই এমন কোনো প্রবলেম নাই, সবকিছু দুই তিনটা অল্টারনেটিভ সলিউশন থাকতে পারে। এখানে আইডিয়া বলতে আমি বোঝাতে চাইলাম যে যে সলিউশনটা যে আইডিয়াটা দিব, একটা প্রবলেমে যে আইডিয়া দিচ্ছে এটা তো ওয়ান কাইন্ড অফ সলিউশন। এই সলিউশন যাতে অল্টারনেটিভ থাকে, অল্টারনেটিভ থাকলে তখন জাজরা হচ্ছে জাজ করতে অনেক বেশি ইয়ে হয় আর কি। তাহলে এটা না হলে ওটা হতে পারে। আমি যদি বলি না এটাই একটা আইডিয়া, আমরা এটাই করবো, হইতে পারে, বাট ওটারও জাস্টিফিকেশন থাকতে হবে কেন আমরা এই একটা ওয়েতে যাচ্ছি, একটা ওয়েতে তাহলে কেন যাচ্ছি, জাস্টিফিকেশন থাকতে হবে। যখন এটা প্রেজেন্ট করব মানে একটার পর আরেকটা, সাপোজ ধরেন যে আমি যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে করলাম সেটা আগে প্রেজেন্ট করলাম, তারপর যেটাকে একটু মানে অল্টারনেটিভ হিসেবে ধরলাম, তারপরে কি যে ওটা প্রেজেন্ট পয়েন্টে করবো? আসো, তখন তখন ওই আইডিয়াটার সোর্ট অ্যানালাইসিস করে দেখাবো যে আইডিয়াটার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটিস কি। ইয়া, এটা যখন দেখাবো তখন জাস্টিফিকেশন গুলো বের হয়ে আসবে। তাহলে আইডিয়াটার মধ্যে এই উইকনেসটা কম, স্ট্রেংথ বেশি, অপরচুনিটিস বেশি, এই আইডিয়াটা অনেক বেশি ফিজিবল। তাহলে আমরা বলবো যে উইকনেসটা আছে এটা রিডিউস করার জন্য আমরা কিন্তু এটার সাথে আরেকটা আইডিয়া কিন্তু মার্জ করতে পারি। তখন অনেক বেশি অ্যাকসেপ্টেবিলিটি পাবা জাজদের কাছে। একটা আইডিয়া দিলে যে রিজেকশন হয়ে যাবে বা দিবে না, এটা না। আমি না চিন্তা করতে বলছি যে আমার যে ফার্স্ট আইডিয়া ওইটা যে রাইট, এটা চিন্তা করা যাবে না, এটা রং হইতে পারে। এটা নিজে চিন্তা ভাবনার জন্য, জাজদের না। জাজরা ওটাকে রাইট রং এটা জাজরা নিবে, বাট আমি চিন্তা করবো যে আমি যে আইডিয়াটা দিচ্ছি ওটাই রাইট। তাইলে আমার মধ্যে কি থাকবে, কনফিডেন্স থাকবে। যাই হোক আমার আইডিয়াটা ভুলও হইতে পারে, আর আমি যদি বলি আমার আইডিয়া রাইট ছিল, ওভার কনফিডেন্ট হয়ে গেলাম, আমি ওভার কনফিডেন্ট হয়ে আমার আইডিয়াটা অ্যাকসেপ্টেবিলিটি না পাই, তখন আমি কিন্তু ডিপ্রেসড হবো, আমি একটু হতাশ হয়ে যাব। ওটার জন্যই বলছি এটা না করতে, যে তোমার আইডিয়াটা যে রাইট এটা থিঙ্ক করো না। এবং আইডিয়ার জন্য অবশ্যই মাল্টিপল আইডিয়া রাখবা। তাহলে বলতো আমি তো মাল্টিপল আইডিয়া দেখাইছিলাম, তাহলে আমার আইডিয়া কি একটাও কি ফিজিবল না, তখন কিন্তু নিজের মধ্যে কোশ্চেন করা যাবে। বাট একটা আইডিয়া নিয়ে যে আমি কোশ্চেন করি আমার আইডিয়া কি ফিজিবল না, তাহলে এটা তো কোনো উত্তর পাওয়া যাবে না, একটা আইডিয়া তো কখনো একটা সলিউশন হইতে পারে না। জি ভাই, বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে রিজার্ভ ব্রেন স্টর্মিং সম্পর্কে একটা এক্সাম্পল বলেছিলেন, আরেকটু কি বোঝানো যাবে এক্সাম্পলটা? কোনটা ওই কোনটা যে কোনটা? রিজার্ভ ব্রেন স্টর্মিং, ওই মানে পলিউশন জাতীয় একটা মানে কোনো রিভার্স হচ্ছে ওখানে সলিউশনের দিকে না গিয়ে প্রবলেম বাড়িয়ে দেওয়া, ওটা হচ্ছে রিভার্স ব্রেনস্টর্মিং। প্রবলেম গুলো বাড়িয়ে দেওয়ার মিনিং হচ্ছে মানে প্রবলেম গুলো কেন হচ্ছে, লিকেজ গুলো সহজে বাইর করা যায়, কোন কোন জায়গা থেকে প্রবলেম গুলো খুব দ্রুত হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে কেন, তখন সবাই এটা নিয়ে কনসার্ন থাকবে। যখন সবাইকে বলবো প্রবলেম করো, চুরি ডাকাতি করো, সবাই যখন চুরি ডাকাতি ইনভলভ হয়ে যাবে, তখন হুট করে যখন আমি চুরি ডাকাতি স্ট্রং ইয়ে দিয়ে দিব, কন্ট্রোল মনিটরিং বেড়ে দেবো, তখন এটা কমে যাবে। আমি যদি ধাপে ধাপে যদি করতে যাই যে আজকে থেকে চুরি করা বন্ধ, কিন্তু যারা চুরি করতো তারা কিন্তু চুরি করবেই। আমি যদি বলি আজকে চুরি থেকে চুরি করা সবার জন্য উন্মুক্ত, তখন আমি ফাইন্ড করতে পারবো যে ভালো মানুষ সে যে আছে সে কিন্তু চুরি করতেছে, তখন ইজিলি আমি প্রবলেমটা ফাইন্ড করতে পারতেছি। এই জন্য রিভার্স ব্রেনস্টর্মিং হচ্ছে সলিউশনের দিকে না গিয়ে প্রবলেম গুলোকে বাড়িয়ে দেওয়া। তাহলে আমি বুঝতে পারবো যে ভালো জায়গা আমি যেটা মনে করতেছি হয়তো ওইখানেই প্রবলেম আছে, ওটার জন্য হচ্ছে রিভার্স ব্রেনস্টর্মিং। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কেউ আমরা হচ্ছে একটা ইয়ে করি, আর ইউবিসি হয়তো তোমাদের সাথে আর একটা দিক নির্দেশনামূলক কিছু কথা বলবে। আমি এখন লিভ নিব। তো আর ইউবিসি, আর ইউ দেয়ার? সাব্বির, সাকিব? জি ভাইয়া, আমি আছি। আমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এরপরে একটা মানে এখনই আমাদের একটা সেশন হবে, সেটাতে হচ্ছে আমাদের ফুল ইনস্ট্রাকশন দেওয়া হবে আর কি। আমি ধন্যবাদ জানাতে চাই ভাইয়াকে। ভাইয়া অনেক সময় দিয়েছেন আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝে। আমার মনে হয় অডিয়েন্স খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে সব বিষয়গুলো, কারণ এত সুন্দরভাবে আপনি এত চমৎকারভাবে বিষয়গুলো উপস্থাপন করতেছিলেন। আমি মনে হয় আমি যদি এই ওয়ার্কশপটা মিস করতাম তাহলে হতভাগাদের মধ্যে একজন হয়ে যাইতাম। এখন মনে হচ্ছে যে এই ওয়ার্কশপ জয়েন করার কারণে আমি সৌভাগ্যদের মধ্যে একজন, কারণ সিক্স থিঙ্কিং হ্যাটস এবং স্ক্যাম্পার মডেল সম্পর্কে আপনি যে বিস্তারিত ধারণাটা দিয়েছেন এই সম্পর্কে আমার খুবই কম জানা ছিল আর কি। এখন আজকে আপনি এত বিস্তারিত আলোচনা করছেন, মানে এত সুন্দরভাবে আলোচনা করছেন, যেটাতে আমি আহ, নিজে থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছি এবং এই বিষয়ে আরো অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে। আশা করি আমাদের যারা অডিয়েন্স ছিল তারাও এই বিষয়ে মনে হয় অনেক বেশি ধারণা পেয়েছে ভাইয়া। ওকে, সো আমি 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 যেটা বুঝি
হয়তো সবাই বুঝছে অথবা কেউই বুঝে নাই, দুইটার একটা হইতে পারে। So আমি বিলিভ করি যে আমি ট্রাই করছি আমার জায়গা থেকে হোয়াট এভার, তো যতটুকু সম্ভব আমার যে লার্নিং এক্সপিরিয়েন্স ওটা জাস্ট শেয়ার করছি। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট আই এম দ্য ট্রেনার, আমি কখনোই ফিল করি না এটা। আমিও কিন্তু অনেকগুলো অনেকজনের সাথে কথা বলে বুঝলাম ইউ গাইজ আর এনাফ ক্রিয়েটিভ। সো তোমাদের সাথে যদি কোনো সময় আড্ডা দেওয়ার সুযোগ হয় তাহলে আমি আরো বেশি এক্সপ্লোর করতে পারবো নিজেকে তোমাদের মাধ্যমে। সো ওটার জন্য ওয়েট করতেছি, হয়তো কোনো ভাবে দেখা হবে কোনো এক জায়গায়, যেহেতু বাংলাদেশ বা ওয়ার্ল্ডটা খুবই ছোট, এবং কর্পোরেট ওয়ার্ল্ডে যদি কারো আশা হয় অবশ্যই মিট আপ হবেই। ইনশাল্লাহ ভাইয়া, আমরা খুবই আশাবাদী যে আমি আপনার আমি সঙ্গে এখানে আমাদের আবার থ্যাংক দেখা ইউ হোক দিতে এবং চাইবো। আপনার থেকে আমরা অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো কারো যদি কোনো মতামত থাকে প্লিজ চ্যাট বক্সে জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি শেয়ার করার জন্য। any kind of your opinion or your perception to this session or any question, just 30 seconds এর মধ্যে আমি ক্লিপ নিব এখান থেকে, then RUVC will take this floor. আচ্ছা, কোনো ওপিনিয়ন নাই? ফিফটিন সেকেন্ডস। ওকে, ওকে, কারো কোনো ওপিনিয়ন নাই? ওকে, আমার মনে হচ্ছে কারো কোনো ওপিনিয়ন নেই। এরপরেও যদি মনে হয় কারো কোনো কোশ্চেনে কনফিউশন আছে, তাহলে আমাদেরকে জানা রাখতে পারেন, আমরা সেটা নোট করে রাখবো এবং আপনাদেরকে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা যদি ভাইয়ের মাধ্যমেও দেওয়ার দরকার হয় তাহলে আমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবো এবং আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ ভাইয়া, thank আপনি you, অনেক thank you, ব্যস্ত। thank you, thanks a lot RUVC. Thank you. I think Prashant Dada is here. Thank you Dada, thank you Dada for inviting me and for giving me this floor to take a session. I was really excited for this session. I was really excited, and the Friday I totally consume for this session, consume for this session only Friday. You know that 6 days working day is very very tough job, and আমরা একটা দিনই পাই, ওই দিনে আসলে নিজেকে এক্সপ্লোর করে আবার এখানে সেশন নেওয়া, ইট ওয়াজ ভেরি টাফ জব। তারপরও সুযোগ পেয়েছিলাম এবং সুযোগ করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং থ্যাংক ইউ পার্টিসিপেন্ট ফর ইউর এনগেজমেন্ট, আই রিয়েলি লাভ ইট, আই রিয়েলি লাভ ইট। ইউ গাইজ আর ভেরি ভেরি এনগেজ টু দিস সেশন অ্যান্ড ভেরি এক্সপ্রেসিভ। সো এটার জন্য অনেক অনেক থ্যাংকস। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আই হোপ দ্যাট ইউ উইল ডু better in future, and you will get back with a new idea, and that will be feasible, and that will be effective, and that will be friendly user for the customer, for the consumer, for the people, and for Bangladesh. I think so. I think the case will be for Bangladesh. So I do believe that you will do better. You will get back with some new amazing ideas. Okay, thank you. Thanks a lot for your time. Thanks a lot. Thank you, Sabbir. Thank you, RUBC team. Hope that see you soon. Thank you. Thanks a lot. May I leave, please? থ্যাংক ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ইয়া শিওর ভাই। ভাই আপনাকেও থ্যাঙ্কস ফর ইয়ার গুড অ্যাডভাইস। ধন্যবাদ জানাচ্ছি আবারও এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত